প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধি। আজকে শুধুমাত্র দেওয়ানি কার্যবিধি আলোচনা করব এবং ফৌজদারি কার্যবিধি কালকে আলোচনা করব। রুটিনে কালকে সমস্যা সমাধানের বিষয়গুলো আছে, সেগুলো আলোচনা করব, প্লাস ফৌজদারি কার্যবিধিটা কালকে আলোচনা করব এবং আজকে শুধুমাত্র দেওয়ানি কার্যবিধি আলোচনা করার পরিকল্পনা করছি। এখন অনেকে প্রবেশ করছেন, একটু যথেষ্ট সময় নিলাম, 10 মিনিট। 10 মিনিট সময় নেওয়ার পরেও অনেকে প্রবেশ করছেন। আচ্ছা, ক্লাসটি শুরু করি। আজকে আমরা আইন আদালত বার এমসিকিউ 2025 ফাইনাল টাচ এই নোটের 6 নম্বর সাবজেক্ট, দেওয়ানি কার্যবিধি 1908, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908। এখানে প্রশ্ন সংখ্যা 6, প্রশ্ন সংখ্যা 20 থাকবে এবং নম্বর থাকবে 20। 6 নম্বর সাবজেক্ট আমার নোটের। আচ্ছা, এখানে যে সাজেশন দিয়েছি, সাজেশনের ধারা মাত্র 51টি রিকমেন্ড করেছি, আর আদেশ 33টি থেকে 78টি বিধি। আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধি, বিশেষ করে দেওয়ানি কার্যবিধির দুইটি অংশ আছে, ফৌজদারি কার্যবিধিরও দুইটি অংশ আমাদের লাগে, একটা হচ্ছে তফসিল আর হচ্ছে ধারা। দেওয়ানি কার্যবিধিতে ধারার সংখ্যা কম, 153টি মাত্র, এবং আদেশ অনেকগুলো আছে। বেসিক্যালি দেওয়ানি কার্যবিধির ধারার থেকে আদেশের গুরুত্ব বেশি, কারণ দেওয়ানি কার্যবিধি প্রসিডিউরাল ল, প্রসিডিউর গুলো বোঝার জন্য আমাদের অর্ডার, রুলস, মানে আদেশ ও বিধি, এগুলোর উপরে বেশি ফোকাস করতে হয়। কিন্তু বার পরীক্ষাতে একটা ব্যালেন্স রাখা হয়, ধারা এবং আদেশের মধ্যে মোটামুটি 10টা 10টা করে প্রশ্ন, অনেক সময় আদেশে বেশি প্রশ্ন আসে, কিন্তু ধরে নিতে পারি আমরা 10টা আদেশ থেকে আসবে, 10টা ধারা থেকে প্রশ্ন আসবে। তো আমরা সমান গুরুত্ব দিয়ে এটা পড়ার চেষ্টা করব। ধারাতে বলা আছে আইনগুলো, বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে, আর আদেশ ও বিধিতে ডিপে আলোচনা করা হয়েছে যে এগুলো কিভাবে করা হবে। র্যাপিড রিভিশন অংশে আমি যেটা রেখেছি, গুরুত্বপূর্ণ কিছু তথ্য রেখেছি। সর্বপ্রথম বিধিবদ্ধ করা হয় বা কোডিফাইড করা হয় এই আইনটি 1859 সালে। 21শে মার্চ 1908 সালে এই আইনটির জন্ম, অর্থাৎ পাশ হয় এবং কার্যকর হয় পরবর্তী বছর, অর্থাৎ 1লা জানুয়ারি 1909। 8-এ জন্ম, 9-এ কার্যকর হয়, এবং এই আইনটি সর্বশেষ সংশোধন করা হয় 2017 সালে। এই আইনের ধারাসমূহ সংশোধন করতে পারে শুধুমাত্র জাতীয় সংসদ, কিন্তু প্রথম তফসিলের যে আদেশ ও বিধি, একটু আগে আমরা যে আদেশ ও বিধির কথা বলছি, অর্ডার, রুলস, এটা কিন্তু তফসিলের মধ্যে আছে। এটা সংশোধন করতে পারে জাতীয় সংসদ ও সুপ্রিম কোর্ট, উভয়। আর ধারা ও বিধির মধ্যে যদি অসামঞ্জস্যতা দেখা দিলে ধারা বহাল থাকবে, মানে অর্থাৎ ধারার যে গুরুত্ব সেটা সবচেয়ে বেশি। এটার অর্থ হচ্ছে ধারাতে একটা বিষয় আছে কিন্তু বিধিতে সেটা একটু ভিন্নভাবে বলা হচ্ছে, মানে দুইটা দুই রকম। সেক্ষেত্রে একই বিষয়ে দুই রকম বক্তব্য আসলে ধারাতে যেটা বলা হবে সেটা গুরুত্ব পাবে, বিধির বক্তব্যটা গুরুত্ব পাবে না। দেওয়ানি আদালতের আদি এখতিয়ারকে দুই ভাবে ভাগ করা হয়, তাহলে আদি এখতিয়ার হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্থানীয় এখতিয়ার এবং আরেকটি হচ্ছে আর্থিক এখতিয়ার। এটা প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, অরিজিনাল জুরিসডিকশন অফ সিভিল কোর্ট। একটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন এবং দ্বিতীয়টা হচ্ছে পিকুইনারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার। টেরিটরি মানে স্থানীয়, পিকুইনিয়ার মানে আর্থিক। ইংরেজি বা বাংলা যেভাবে আসুক না কেন উত্তর করে আসার চেষ্টা করবেন, বুঝে বুঝে উত্তর করবেন। এরপরে আমরা চলে আসি মূল আলোচনায়। ধারা 2-এ আছে সংজ্ঞাসমূহ। সংজ্ঞার মধ্যে ডিক্রি, রায়, আদেশ, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। তো এখানে আমি এই ফাইনাল টাচ নোটে মাত্র 3টি ডেফিনেশন রিকমেন্ড করেছি। যেটা 2-এর উপবিধি 2-এ আছে ডিক্রি, আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রচারিত সিদ্ধান্ত যা পক্ষদের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে তাকে সাধারণত ডিক্রি বলা হয়। তো ডিক্রি যদি আমি উদাহরণ দিতে যাই, তাহলে আর্জি নাকচ বা প্রত্যাখ্যান করা হলে
বা বাতিল করা হলে সেটাকে কিন্তু ডিক্রি বলা হবে। কেউ আর্জি দাখিল করেছে আদালতে, সেটা বাতিল বা প্রত্যাখ্যান হয়ে গেল, সেই ক্ষেত্রে সেটাকে ডিক্রি বলা হবে। ওই প্রত্যাখ্যান যে সিদ্ধান্তের মাধ্যমে আদালত দিলেন সেটাই হচ্ছে আনুষ্ঠানিক একটি সিদ্ধান্ত, এবং সেটাই ডিক্রি আকারে দিবে। কোনো মামলা বাদীপক্ষ চালাতে গিয়ে ত্রুটি হয়েছে, ত্রুটির কারণে সেটা খারিজ হয়ে গেছে, এবং খারিজ দেওয়ার কারণে যে আদেশটা দেওয়া হবে সেটা অ্যাকচুয়ালি অর্ডার বা আদেশ, সেটা ডিক্রি নয়। 144 ধারায় প্রশ্ন নির্ধারণ করার যে বিষয়টি, সেটা ডিক্রি আকারে প্রকাশ করতে হবে। আপিলযোগ্য আদেশের ক্ষেত্রে আপিল আদালতের রায়, আপিল আদালত যে রায়টা দিল সেই রায়টাকে কখনো ডিক্রি বলা যাবে না। দেখবেন যারা ডিক্রি দেখে দেখেছেন, সেই ডিক্রির উপরে লেখা থাকে হচ্ছে আদিম, আদিম মোকদ্দমার ডিক্রি। আদিম বলতে আদি, আদির, আদিম আদি একই কথা, বা অরিজিনাল ডিক্রি। বাংলায় লেখা থাকে আদিম মোকদ্দমার ডিক্রি, এর অর্থ হচ্ছে মূল মোকদ্দমার ডিক্রি বা মূল মামলার ডিক্রি। আপিল আদালত যে সিদ্ধান্ত দিবেন সেইটা মূল ডিক্রির ওপর ভিত্তি করেই দিবেন। অর্থাৎ আপিল আদালত নতুন ভাবে কোনো ডিক্রি দেন না, আগের ডিক্রিটা হয় বহাল থাকবে, না হলে সেটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এই সিদ্ধান্তই দিবেন। বা আংশিক পরিবর্তন করতে পারেন, মানে আংশিক মঞ্জুর আংশিক না মঞ্জুর, এরকমও হয় অনেক সময়। তো আপিল আদালত যে সিদ্ধান্ত দিবে সেটার ডিক্রি আকারে প্রকাশ হয় না, সেটা জাস্ট আপিল আদালতের সিদ্ধান্ত, আদেশ, আদেশ আকারে জাজমেন্ট আসে। তাহলে এই যে 4টা উদাহরণ দিলাম, এই 4টা উদাহরণ মনে রাখার চেষ্টা করবেন, এই উদাহরণ থেকেও প্রশ্ন সেট হতে পারে। এখনো অনেকে প্রশ্ন প্রবেশ করার চেষ্টা করছেন, তাদেরকে অ্যাডমিট করে নিই আমরা। মোটামুটি ক্লাসের সংখ্যা যেরকম ক্লাস করছেন আপনারা সেরকমই আছেন। রায়টা কি? ডিক্রি বা আদেশের যৌক্তিক যুক্তি হিসাবে প্রদত্ত বিচারকের বিবরণকে রায় বলে। আদালত একটা আদেশ দিলেন বা একটা সিদ্ধান্ত দিলেন, এই আদেশের উপর ভিত্তি করে আবার সেরেস্তাদার ডিক্রি তৈরি করেন। আদেশেরই একটি বিস্তারিত বা কমপ্লিট ভার্সন হচ্ছে ডিক্রি। এখন রায়টা তাহলে বা জাজমেন্টটা তাহলে কাকে বলা হবে? জাজমেন্ট বলা হবে এই রায় বা জাজমেন্ট বা রায় বলা হবে ডিক্রি বা আদেশ আদালত যে দিলেন, কেন দিলেন সেটার কিছু যৌক্তিকতা বা সেটার কিছু ব্যাখ্যা তিনি তুলে ধরবেন, সেটাই হচ্ছে রায়। রায় একটু দীর্ঘ বর্ণনা থাকে। অন্তর্বর্তীকালীন মুনাফা বা মিন প্রফিট, বেআইনিভাবে স্থাবর সম্পত্তি দখল করে লাভ করলে তা অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে। তবে দখল করে যদি উন্নয়ন বা ডেভেলপমেন্ট করা হয় বা নির্মাণ করে লাভ করে, সেক্ষেত্রে তা অন্তর্বর্তী মানে মিন প্রফিট হবে না, অন্তর্বর্তীকালীন মুনাফা হবে না। অন্তর্বর্তীকালীন মুনাফায় সুদ অন্তর্ভুক্ত থাকবে। তাহলে অন্তর্বর্তীকালীন মুনাফা বলতে মনে করেন একজনের একটি আম বাগান আছে, সেই আম বাগান দখল করে নিয়ে সে আম বাগান ভোগ দখল করে বা সেটা বিক্রয় করে, আম বিক্রয় করে লাভবান হচ্ছে, যে জোর করে দখল করছে, সেক্ষেত্রে সেটা মিন প্রফিট হবে। কিন্তু একটা ফাঁকা জায়গা কেউ দখল করে নিল, সেখানে কোনো কিছু হয় না, তিনি সেখানে বাড়ি নির্মাণ করে বাড়ির ভাড়া আদায় করছেন, সেক্ষেত্রে সেটা মিন প্রফিট হবে না। কারণ সেখানে কোনো কিছু ছিল না, সেখানে তিনি যদি ফসল করেন বা কোনো নির্মাণ করেন, ডেভেলপমেন্ট করেন এবং সেখান থেকে লাভ করলে সেইটা মিন প্রফিট হবে না। যদি মামলা করে বাদী, সেক্ষেত্রে জমি ফেরত পেতে পারে, কিন্তু এতদিন বলতে পারবে না যে আপনি তো এখানে বাড়ি করে অনেক টাকা লাভবান হয়েছেন, সেটা আমাকে দেন। তো সেটা নিতে পারবে না, কারণ সেটা মিন প্রফিট নয়। তবে আম বাগান যদি নিয়ে নেয় বা পুকুর কেউ নিয়ে নেয় বা আগে থেকে বাড়ি ছিল সেটা দখল করে ভাড়া আদায় করে, এই টাকাটা কিন্তু বাদী মিন প্রফিট হিসেবে পাবে এবং সুদ যুক্ত হবে। সাধারণ এখতিয়ার, জেনারেল জুরিডিকশন, নিষেধ না থাকলে সম্পত্তি, অফিস, পদ, ধর্মীয় কার্য, উৎসব সহ সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি আদালত বিচার করবে। এটা 9 ধারার বক্তব্য, খুবই ইম্পর্টেন্ট একটি সেকশন। একই পক্ষদ্বয়ের মধ্যে একই বিষয়ে মোকদ্দমা যদি করা হয়, তাহলে পরের মোকদ্দমাটা স্থগিত হবে, যেটাকে রেস সাবজুডিস বলা হয়, ধারা 10-এ বিস্তারিত আছে। একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একাধিক বিচার কার্য নিষিদ্ধ, মানে দ্বিতীয়টা স্থগিত করে দেওয়া হবে, প্রথমটাই চলবে। দোবারা দোষ বা রেস জুডিকাটা, রেস জুডিকাটার অর্থ হলো দোবারা দোষ, অর্থাৎ যার বিচার একবার হয়ে গেছে বা
তা পুনরায় আপত্তি উত্থাপন করা যাবে না। মানে একবার মামলা হয়েছে, সেটা একবার সিদ্ধান্ত হয়েছে, হয় মামলা ডিক্রি হয়েছে, না হলে খারিজ হয়ে গেছে। তো সেটা নিয়ে একই পক্ষদ্বয়ের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে একই ধরনের মামলা বা ভিন্ন ধরনের মামলা করা যাবে না। এই সেকশনে 6টি ব্যাখ্যা আছে বা এক্সপ্লেনেশন আছে। প্রথম ব্যাখ্যায় বলা হচ্ছে ফরমার সুট বা পূর্ববর্তী মোকদ্দমা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কম্পিটেন্স অফ এ কোর্ট। তৃতীয় হচ্ছে ডিরেক্ট রেস জুডিকাটা বা প্রত্যক্ষ দোবারা দোষ। চতুর্থ হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বা পরোক্ষ দোবারা দোষ। এর আগে একটি পরীক্ষায় আসছিল কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কত নম্বর ব্যাখ্যায় আছে, তাই এই ব্যাখ্যাগুলো তুলে দিয়েছি। 4 নম্বরকে টার্গেট করে প্রশ্ন করা হয়েছে। এবার যদি অন্য একটি ব্যাখ্যাকে টার্গেট করে প্রশ্ন করা হয়, এই কারণে 4 থেকে যেহেতু প্রশ্ন আসছে, অতএব 1, 2, 3, 5 এবং 6 এই সবগুলোই ব্যাখ্যা পড়াটা কি হয়ে যায়, যৌক্তিক হয়ে যায়। কারণ এবার মনে করেন পঞ্চম ব্যাখ্যাতে কি আছে, রংফুল ডিক্রি। ষষ্ঠ ব্যাখ্যা কি আছে, লিটিগেশন ফর পাবলিক রাইটস, এটা আসতে পারে পাবলিক রাইটস এর জন্য লিটিগেশন। প্রিন্সিপাল অফ রেস জুডিকাটা একটি আইন ও ঘটনার সম্মিলিত বিষয়। মানে আইনে কি আছে এটাও যেমন একটা বিষয়, তেমন ঘটনা কি ঘটলো, ঘটনাতে আসলেই একই পক্ষদ্বয়ের মধ্যে মামলা হচ্ছে কিনা, বা হ্যাঁ মিলন ভাই কি বলছিলেন? আসসালামু একই আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আপনি এই এই 11 ধারার 5 নম্বর ব্যাখ্যা থেকে একটা প্রশ্ন করেন। এখন ওই যে 5 নম্বর ব্যাখ্যায় যে ওই প্রশ্নের উত্তরটা, এটা আমি আসলে বুঝতে পারিনি। মানে বুঝতে খুব কষ্ট হয়। ওইটা তো 5 নম্বর ব্যাখ্যা কিভাবে, ওইটা 5 নম্বর ব্যাখ্যায় তো আসলে রংফুল ডিগ্রি, কিন্তু রংফুল ডিগ্রির ভিতরে ওই প্রশ্নটা কিভাবে, এটা একটু কনফিউশন মনে হয়। তো সেটা এখানে কেন প্রশ্ন করছেন? না ভাই, এখন পড়াচ্ছেন সেই জন্য মনে পড়লো, না, তাই এখানে আর কি। পড়াচ্ছি কিন্তু ওই প্রশ্নটাকে আমার নলেজে থাকবে, এখন বলেন। যখন আচ্ছা ঠিক আছে। আপনি যেদিনকে সমস্যার সমাধান হবে, আপনি সেই দিনকে জি। ওই, যদি আজকে আমাকে প্রশ্নটা দিয়ে রাখতেন, বিকেলে আমাকে ছবি তুলে প্রশ্নটা দিয়ে রাখতেন, দিয়ে বলতেন এটা একটু ক্লাসে স্যার আলোচনা করেন। এটা আমি আচ্ছা বারবার ঠিক আছে। বলি, কারণ আচ্ছা ঠিক আছে। এখানে আমি এই ক্লাসটা শেষ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কারণ ঠিক সেটা আছে আমাকে স্যার। ওপেন করতে হবে, তারপরে সেটা বোঝাতে হবে। আর এখন যদি বোঝাই, আপনি বুঝবেন, অন্যরা কেউ বুঝবে না, অন্যরা বিরক্ত হবে। আচ্ছা ঠিক আছে স্যার। লাইনে থাকেন। এখানে যতটুকু আছে এই তথ্যের মধ্যে যদি প্রশ্ন করতে চান করবেন। 11 ধারায় রেস জুডিকাটা টার্মটি শুধুমাত্র কথা বলি। শিরোনামে একবার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ মুরাদ ভাই, ধন্যবাদ। মিউট হয়ে গেছে, ওই যে মিলন ভাই প্রশ্ন করছিলেন, মিলন ভাইয়ের বাচ্চা কথা বলতে গিয়ে ওনাকে মিউট করতে গিয়ে ডাবল টাচ হয়ে আমারটাও মিউট হয়ে গেছে। আচ্ছা, দুইটা ডিভাইস একসাথে চলে তো, একটা স্মার্টফোন চলে, একটা কম্পিউটার স্ক্রিন চলে, ওই দুইটা স্ক্রিন লক্ষ্য রাখতে হয়। আচ্ছা, তাহলে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে মামলা দায়ের করতে হবে, ধারা 15-তে আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা মনে করেন আপনার সম্পত্তির মূল্যমান 16 লক্ষ টাকা,
তাহলে আপনাকে এটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করতে হবে, আপনি যুগ্ম জেলা জজে যেতে পারবেন না। আবার আপনার মামলার মূল্যমান 14 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনাকে সহকারী জজ আদালতে যেতে হবে। আপনি সিনিয়র সহকারীতে গেলে হবে না, সিনিয়র সহকারীতে গেলে বলবে যে আমার 15 লক্ষ প্লাস হলে আমার কাছে আসতে হবে, আপনি সহকারীতে যান। এটাই হচ্ছে সর্বনিম্ন স্তরে আদালতে যেতে হবে। আপনি যদি একটা বিল্ডিং এ উঠতে চান, তাহলে আপনাকে আগে বেসমেন্টে আসতে হবে অথবা গ্রাউন্ড ফ্লোরে আসতে হবে, তারপরে সিঁড়ি ব্যবহার করেন না আপনি লিফট ব্যবহার করেন সেটা না, আপনি নিচ থেকেই তো উপরে যেতে হবে। একবারে আপনি দোতলা তো লাফ দিয়ে উঠে তারপরে সিঁড়িতে উঠতে পারবেন না। অতএব সিঁড়ি দিয়ে হলেও ধীরে ধীরে নিচ থেকে উপরে যেতে হবে, এবং লিফটে উঠতে হলেও আপনাকে বেসমেন্ট অথবা আপনি গ্রাউন্ড ফ্লোর বা নিচতলা থেকেই সিঁড়ি বা লিফট ব্যবহার করে উপরে উঠতে হবে। তাই এই সিঁড়ির উদাহরণ দিলাম যেন মনে থাকে আপনাদের। নিম্ন স্তরে আদালত থেকে শুরু হবে, যেখানে বিষয়বস্তু অবস্থিত সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে। যে থানার আন্ডারে সম্পত্তি, সেই থানার আন্ডারে যে সহকারী জজ বা সংশ্লিষ্ট কোর্টে মামলা দায়ের করতে হবে। এগুলো খুবই সিম্পল বিষয়, এগুলো আপনারা পড়ে নেবেন। এবার দেখেন যে মিথ্যা বা বিব্রতকর দাবি বা আত্মপক্ষ সমর্থন এর জন্য ক্ষতিপূরণমূলক খরচা বা কস্ট, কেউ যদি মিথ্যা মামলা করে ফৌজদারি কার্যবিধিতে 250-এ তার বিরুদ্ধে কি করা যায়, জরিমানা দেওয়া যায়, জরিমানা করা যায়। এবং সে জরিমানা যদি না দেয় তাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যায়। আর সিভিলে বলা হচ্ছে যদি এটা করা হয় তাহলে কি হবে, মোকদ্দমা বা জারিতে আপিলে নয়, মূল মোকদ্দমায় আর্থিক এখতিয়ারের সীমা অতিক্রম না করে 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ খরচার আদেশ দেওয়া যাবে। 35 বিতে আছে, কেউ যদি মিথ্যা মামলা করে অপরপক্ষকে হয়রানি করে কোর্টকে বিরক্ত করে তাহলে তাকে 20,000 টাকা পর্যন্ত কস্ট করতে পারবে। ডিক্রি প্রদানকারী বা জারি এর জন্য প্রেরিত আদালত কর্তৃক ডিক্রি জারি করা যাবে। এটার অর্থ হচ্ছে একটা ডিক্রি যিনি দিয়েছেন তিনি জারি করতে পারবেন, অথবা তিনি কাউকে অনুরোধ করেছেন যে আমি এটা করতে পারছি না, আমার অনেক কোর্টে চাপ, আপনি আমার কিছু মামলা জারি করে দেন। তো জারির জন্য হয়তো বা অন্য কোনো একটা কোর্টে সেটা তিনি দিয়ে দিলেন একটা অনুরোধ দিয়ে। সেই অনুরোধটার নাম কি, ডিক্রি জারির অনুরোধ পত্র, যেটাকে প্রিসেপ্ট বলা হয়, 46-এ আছে। ডিক্রিদারের আবেদন ক্রমে ডিক্রিদার যদি আবেদন করে বা ডিক্রি প্রদানকারী আদালত বা এখতিয়ার সম্পন্ন অন্য আদালতকে ডিক্রি জারির অনুরোধ করতে পারবেন প্রিসেপ্টের মাধ্যমে। জারিকারী আদালত দেনদারের সম্পত্তি ক্রোক করতে পারবেন, এবং যদি ক্রোক করে সেই ক্রোকের মেয়াদ অনধিক 2 মাস থাকবে। 2 মাস ক্রোক করার পর হয় সম্পত্তি ফেরত দিতে হবে, যদি সমস্যার সমাধান হয় সেটেল হয়ে যায়, অথবা সেটা বিক্রয় করে দিতে হবে। 2 মাসের বেশি আটকে রাখা যাবে না সম্পত্তি। টাকার ডিক্রি জারিতে যে কোনো বয়সী স্ত্রীলোক বা মহিলাকে গ্রেপ্তার বা আটক করা যাবে না 56 ধারায়। দেওয়ানি জারি মামলায় একজন দায়ীকে সর্বোচ্চ 6 মাস দেওয়ানি কারাগারে আটক করা যায়, এটা 58-তে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিক্রি যদি 50 টাকার বেশি হয় তাহলে 6 মাস রাখা যায়, এবং 50 টাকার কম হলে 6 সপ্তাহ, এবং তারপর ছেড়ে দিবে। 6 মাস বা 6 সপ্তাহ ধরে রেখে তারপর ছেড়ে দিবে। সাধারণত কোর্টে প্রচলিত আছে 6 মাস দেয় না, 3 মাস দেয়। 50 টাকার বেশি হলেও 6 মাস দেওয়া যায় সর্বোচ্চ, কিন্তু 3 মাস দেয়। আমার অনেকগুলো মামলাতে যখন অপরপক্ষ টাকা দেয় না আবেদন করি তখনই ওয়ারেন্ট হয়ে যায়, 6 মাস আদালতে থাকে, এর মধ্যে যদি জামিন নিলে তো নিল, না নিলে 6 মাস পরে অটোমেটিক আসামি বের হয়ে যাবে। এবং আসামি যদি বের হয়ে যায় কোনো টাকার মামলায় বা মোহরানা দেনমোহর এগুলোর মামলায়, সেক্ষেত্রে কি 1 টাকাও পরিশোধ হবে না? না, 1 টাকাও পরিশোধ হবে না, পুরো টাকাটাই দিতে হবে, শুধু শুধু জেল খাটা হবে, সিভিল প্রাইজন। কেন তাহলে জেল দেওয়া হয়? জেল খেটে যদি কোনো টাকাই পরিশোধ না হয়, জেল দেওয়া হয় টাকা দিচ্ছে না, টাকা দিতে যেন বাধ্য হয় এই কারণে। বাইরে থাকলে তো আর টাকা দিবে না, তাই ভিতরে রাখা হয় যেন ভিতরে থাকার ভয়ে হলেও টাকা দেয়। একটা লিস্ট দিয়েছি, যেমন গত ক্লাসে সাক্ষ্য আইনে সরকারি দলিল বেসরকারি দলিল সেটা সম্পর্কে বললাম। এখানে আরেকটা লিস্ট আছে। আজকে একটা ফোন আসছে, একজন আমার নোট নিয়েছেন, নোট নেওয়ার পরে সরকার দলিল বেসরকারি দলিল এটা নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফোন দিয়েছেন।
ফোন দিয়ে, স্যার আপনার নোটে এটা ভুল আছে। তো কি, কোনটা ভুল আছে? তো আপনি একটা বলেছেন সরকারি দলিল, পুলিশ অফিসারের কেস ডায়েরি, সেটা আপনি বেসরকারি দলিল বলেছেন, এটা তো সরকারি হবে। এবং আরেকটা অপশন বলছে যে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি, এইটা বেসরকারি হবে সেটা বলছে। তো আমি বললাম যে আপনার পরিচয় কি, আপনি বলেন। আপনি কি আইনের মানে আইন সম্পর্কে, মানে আপনি কোনো বিচারক না অ্যাডভোকেট, আইন সম্পর্কে কোনো বিজ্ঞ ব্যক্তি, যে আপনি এইভাবে বলছেন? তো উনি বলছেন যে না, আমি, আমার মিসেস পরীক্ষা দিবে এবার তো। আপনার মিসেস পরীক্ষা দিবে, তো আপনার মিসেস যদি মনে করে এটা, আপনার মিসেস বলবে আপনি তো আইন সম্পর্কে জানেন না, আপনি এই প্রশ্ন কিভাবে করেন আমাকে। আর আপনি ডিরেক্ট বলছেন এটা ভুল আছে, আপনি বলতে পারেন স্যার এটা কি সঠিক আছে, এটা একটু দেখে দিবেন, আপনি রিকোয়েস্ট করতে পারেন। আপনি তো এইভাবে বলতে পারেন না। আপ- এই প্রায় 9:30টার দিকে ফোন করেছেন। তো বলতে আমি বললাম, আপনি যে এইটা দাবি করছেন এটা কোথায় আছে, আপনি পেলেন কোথায়? তো আইন পাটে আছে। আমি বললাম আইন পাটে কি 100% সঠিক আছে? আমি যেটা বলছি সেটাই সঠিক, আইন পাটেও ভুল থাকতে পারে। আইন পাট একটা দাবি করছে ওনার চিন্তাতে, আমি দাবি করছি আমার চিন্তাতে, তো আমি দাবি করছি আমারটাই সঠিক। আপনার যদি ভালো মনে করেন ওটা উত্তর করবেন, করবেন। আর যদি মনে করেন যে না আমার সাথে যুক্তিতে বসবেন, তাহলে 2 দিন পরে হোয়াটসঅ্যাপে বিষয় নিয়ে ডিসকাস হতে পারে। 2 দিন আগে আমাকে এইভাবে মোবাইল ফোনে কল দিবেন না, হোয়াটসঅ্যাপে কথা হতে পারে। তো এই একই বক্তব্য আপনাদের, আমার স্টুডেন্ট প্লাস যারা ইউটিউব ভিডিও দেখছেন, আপনারা আমার নোটের কোনো অংশ নিয়ে যদি দেখেন যে কোনো কনফিউশন আছে বা ভুল আছে, হ্যাঁ 2-4টা ভুল থাকতেই পারে, ওই বলে ওই বইয়ের সাথে মিল নাই, এই বইয়ের সাথে মিল নাই, তার মানে এই নয় যে আমারটাই ভুল। ওইটাও ভুল হতে পারে, আমারটাও ভুল হতে পারে। তো আমি আমার সঠিক এটা দাবি করি, এবং দাবির সপক্ষে যুক্তিও আছে। আমার যদি প্রিন্ট মিস্টেক হয় সেক্ষেত্রে সেটা ভিন্ন জিনিস। তবে হ্যাঁ, আমার রিভিশনের কাজ চলছে, আমি 2 দিনের মধ্যেই আমি রিভিশন করে একটা ছোট ভিডিও তৈরি করে দিব আপনাদের, যারা আইন আদালত ফাইনাল টাচ বইটি নিয়েছেন, তাদের একটা হেল্প হবে যে আমার কোথায় কোথায় কোন কোন পেজে কি কি কারেকশন করতে হবে। বানান ভুল হতে পারে, হয়তো বা ক্রমিক নম্বরে কোথাও ভুল হয়ে গেছে, কারণ অটোমেটিক ক্রমিক আসে অনেক সময়। ওয়ার্ড ফাইল তৈরি করার পর যখন পিডিএফ ফাইল তৈরি করা যায় হয়, ওই পিডিএফ ফাইল তৈরি করার সময় অটোমেশনের কারণে অনেক সময় সিরিয়াল নাম্বার একটু কেটে যায়, অনেক সময় এরকম হয়, তো সেগুলো আমি ঠিক করে দেব। একটু তো অপেক্ষা করতে হবে। সবেমাত্র নোটটা দিয়েছি, এবং এই নোটটা হচ্ছে প্রথম এডিশন। প্রথম এডিশন একটু ভুল থাকতে পারে, সবারই থাকে, বড় বড় রাইটারদেরও থাকে। তো এটা পড়তে গিয়ে মনে পড়ে গেল, ক্রোক ও বিক্রয়যোগ্য সম্পত্তি ডিক্রি জারি করার সময় কোন কোন সম্পত্তি কি করা যাবে, ক্রোক করা যাবে। নিজ নামে বা জিম্মাদারিতে কারো জমি যদি থাকে, বাসগৃহ থাকে, দালান থাকে, মালপত্র থাকে, টাকা থাকে, এবং ব্যাংক নোট থাকে, চেক থাকে, বিনিময়পত্র, হুন্ডি, দিক অঙ্গীকারপত্র, ইমারত, সরকারি ঋণপত্র, বন্ড, কোম্পানির শেয়ার, আই, এই সবগুলোই কি ক্রোক করা যাবে, বিক্রয় করাও যাবে। ক্রোক করার পরে বিক্রয় করা যাবে, অথবা সরাসরি বিক্রয় করা যাবে। আর কোনগুলো ক্রোক ও বিক্রয় কোনোটি করা যাবে না, মানে ক্রোক ও বিক্রয় যোগ্য নহে? প্রয়োজনীয় কাপড় চোপড়, একটা মানুষ পোশাক আশাক পরবে না, তার প্রয়োজনীয় কাপড় চোপড় তো নিয়ে নেওয়া যায় না। বাসন, থালা বাসন যেটা দিয়ে রান্না বান্না করবে খাবে, অর্থাৎ ক্রোকারিজ। বিছানা, ধর্মীয় গহনা, ধর্মীয় গহনার মধ্যে সাধারণত যারা সনাতন ধর্মের আছেন, গলায় একটা মঙ্গলসূত্র পরেন, হাতে শাখা পরেন, এগুলো নেওয়া যাবে না। আবার দামি সিঁদুরের কৌটা থাকতে পারে, সোনার কৌটাও থাকতে পারে সিঁদুরের, তার মধ্যে সিঁদুর আছে, যে কোটা থেকে সিঁদুর দেন, তো সেই কোটাটাও নিয়ে মানে সোনার সিঁদুরের যে সিঁদুর দানি সেটা নেওয়া যাবে না, কারণ সেটা তার কি, ধর্মীয় গহনার একটা অংশ। মুসলমানদের ক্ষেত্রে নারীদের যে হাতের চুড়ি, নাকফুল, কানের দুল, এগুলো যদি তার বিবাহের একটা চিহ্ন হয়, একটা গিফট হয়, এটা নিয়ে নেওয়া যাবে না, যে যেটা তিনি রেগুলার ব্যবহার করছেন। কারিগরের বা চাষের হাতিয়ার, গো, গো বলতে গরু, মহিষ বলতে মহিষ, জি, বীজ বা জীবিকা নির্বাহে প্রয়োজনীয় কৃষিদ্রব্য। বীজ বলতে মনে করেন ধান উৎপাদনের জন্য কিছু ধান রেখে দিতে হয়, পেঁয়াজ উৎপাদনের জন্য কিছু পেঁয়াজ,
বীজ হিসাবে পরবর্তীতে সেটা চাষাবাদ করার জন্য। আনুষঙ্গিক ভিটা সহ বাসগৃহ। এখন বাসগৃহ 2 বিঘা সম্পত্তির উপরে বাড়ি, এবং বাড়ির মূল অংশটুকু আছে 2 কাঠার উপরে, এবং বাকি 18 কাঠা পড়ে আছে। তো বাকি 18 কাঠা নিয়ে নেওয়া যাবে, 2 কাঠা নিয়ে নেওয়া যাবে না। আনুষঙ্গিক ভিটা সহ বাসগৃহ। হিসাবের খাতা, কেউ ব্যবসা করে তার হিসাবের খাতা নিয়ে নেওয়া যাবে না, হাল খাতা যেটা। পেনশন, শ্রমিক ও ভৃত্যের যে পারিশ্রমিক, ডেইলি পারিশ্রমিক, সেটা নিয়ে নেওয়া যাবে না, তাহলে সে জীবিকায় নির্বাহ করতে পারবে না। সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর বেতন ভাতা এগুলো নিয়ে নেওয়া যাবে না। ওয়ারিশ সূত্রে ভবিষ্যতে প্রাপ্তির যে অধিকার সেটা নিয়ে নেওয়া যাবে না। আমি এখনো সম্পত্তি পাইনি, বাবা পরে, বাবা গত হওয়ার পরে পাবো, এই অবস্থায় যদি আমার বিরুদ্ধে মামলা হয়, তো বাবার সম্পত্তি আমার থেকে নিয়ে নেওয়া যাবে না, যে যেদিন আমি পাবো সেই দিন আমার থেকে নিয়ে নেবে। মানে অ্যাডভান্স ক্রোক করার সুযোগ নেই। বাসগৃহ বা ইমারত ভূমির বকেয়া রাজস্ব আদায়ে ক্রোক ও বিক্রয় মুক্ত হবে হবে না। এরও একটা গুরুত্বপূর্ণ লাইন। আরেকটা লাইন হচ্ছে, কৃষিজ উৎপাদিত দ্রব্যের আংশিক অব্যাহতি আস আগামী ফসল না আসা পর্যন্ত কি হবে না, ক্রোকযোগ্য হবে না, ক্রোকেরই অংশ। এটাও 61 ধারার একটা বিষয়। ডিক্রি জারিতে কেউ যদি বাধা প্রদান করে, 30 দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে বা সিভিল প্রাইজনে রাখা যাবে, এটা 74 ধারায় আছে। কমিশন নিয়োগের ক্ষমতা, 4টি ক্ষেত্রে দেওয়ানি আদালত কমিশন নিয়োগ করতে পারে। সেই আদালতগুলোকে সিপিসি ক্ষমতা দিয়ে দিয়েছেন কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য, স্থানীয় তদন্ত করার জন্য, হিসাব পরীক্ষা বা সংশোধনের জন্য, বাটোয়ারা করার জন্য। এই 4টি ক্ষেত্রে কমিশন, একজনকে লাইনে নিয়ে নিয়ে এটা মনে রাখার জন্য কিছু টেকনিক শিখিয়ে দিই। কে আসবেন? একজনকে আমি মানে ফিডব্যাক দেওয়ার জন্য লাইনে নিতে চাচ্ছি। কে আসতে চাচ্ছেন? নতুন স্টুডেন্টদের মধ্যে কেউ হাত উত্তোলন করেন ক্লাসে রেসপন্স করার জন্য। আচ্ছা, মিরাজ ভাই, মেহেদি মিরাজ, আপনাকে মাইক অন করার সুযোগ দিয়েছি। যদি আপনি নয়েজি প্লেসে থাকেন আসার দরকার নাই, যদি আপনি নীরব প্লেসে থাকেন, নয়েজ কম হয়, লাইনে আসতে পারেন। অথবা কেউ নিচ থেকে আসতে চাইলে আসেন। আচ্ছা, আসলেন না। আচ্ছা, দিলরুবা আপু, আসেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এরপরে স্যার মুরাদ ভাইকে লাইনে নিয়ে নিচ্ছি। মুরাদ ভাইও মেবি আসতে আগ্রহ দেখাচ্ছেন। আচ্ছা, মুরাদ আলী ভাই আসেন। এখানে দেখেন যে স্যার। কমিশন বানানে কয়টা। হ্যাঁ, মুরাদ ভাই ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ স্যার। ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য। আপনার ফিডব্যাক দেখার সুযোগ পাচ্ছি না, তবে জি দেখবো স্যার। আমি। হ্যাঁ, কারেকশন চলছে, কারেকশনের পর পর আপনি দেখবো, দেখার পরে আমি রিপ্লাই দিয়ে দেবো। হ্যাঁ, আশেপাশে যদি কথা হয় নিজেকে মিউট করে দিলে ভালো হয়। আচ্ছা, মিরাজ ভাইয়ের ওখানে নয়েজ হচ্ছে। মিরাজ ভাইয়ের ওখানে নয়েজ হচ্ছে, আমি বন্ধ করে দিলাম আপনাকে। আচ্ছা, এই দিলরুবা আপু বলেন যে কমিশন বানানে কয়টি আমরা বর্ণ দেখতে পাচ্ছি, অক্ষর দেখতে পাচ্ছি? চারটি স্যার, চারটি। এক দুই, যদি রসইকার না ধরি তাহলে এক দুই তিন স্যার, চার, তাহলে কমিশন বানানে 4টি বর্ণ দেখতে পাচ্ছি আমরা, জি স্যার। পূর্ণবর্ণ 4টি। তাই 4টি ক্ষেত্রে কমিশন নিয়োগ করা যায়, একটা টেকনিক হয়ে গেল। জি স্যার। আচ্ছা, ইন্টার প্লিডার শুট বা স্বার্থবিহীন মোকদ্দমা। একই সম্পত্তির দাবিতে একই ব্যক্তির বিরুদ্ধে 2 বা ততোধিক ব্যক্তির মোকদ্দমাকে ইন্টার প্লিডার শুট বলা হয়, যেটা 88 ধারায় আছে। মধ্যস্থতা বা মিডিয়েশন, এখান থেকে প্রশ্ন আসবে কনফার্ম, এক বা একাধিক প্রশ্ন এখান থেকে আসবেই, কারণ এখানে এত তথ্য আছে যে প্রশ্ন এখানে করা উচিত। কেননা এখানে এডিআর এডিআর বলে একটা, যখন লিখিত জবাব দিয়ে দেয় বিবাদী, তখন মামলাটি এডিআর এ যায়, আর এডিআর এ দিতে আদালত বাধ্যতামূলকভাবে এডিআর এ দিতে হবে, এবং এডিআর এর মধ্যে আছে মধ্যস্থতা, সালিশ, এগুলো।
এছাড়া আমরা এডিআর পড়েছি আরো 4-5 ধরনের এডিআর আছে, কিন্তু সিপিসি তে জাস্ট এই এডিআর গুলোই আছে, এর বাইরে এডিআর নাই। আচ্ছা, কমিশনের ধারা দেওয়া নাই। আচ্ছা, এটা ধারা দেখে আমি দিয়ে দিব, আপনারা একটু গ্রুপে দিয়ে দিবেন এই বিষয়গুলো, আচ্ছা যে 38-এর কমিশনের দাওয়াত দেওয়া নাই। তাহলে আমি এটা কারেকশনের সময় নেক্সট এডিশনে ঠিক করে দিব। দ্রুত টাইপের কারণে এটা মিস হয়ে গেছে। যাই হোক, ধারা 89 তে আছে মধ্যস্থতা বা মিডিয়েশন। অনেকেই এটাকে 89 বলতে পারেন। লিখিত জবাব, হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম সেটা আবার শুরু করি। এডিআর দেওয়াটা হচ্ছে বাধ্যতামূলক আদালতের জন্য। লিখিত জবাব পেশ করার পরে পক্ষসমূহ যদি হাজির হয়, সেক্ষেত্রে উভয় পক্ষ যেন বসে একটা সমাধানে আসতে পারে, আদালতের বাইরে হোক বা আদালতের ভেতরেই হোক, সেটাকেই মধ্যস্থতা বলা হয়। শুনানি মুলতবি রেখে, অর্থাৎ এই মামলাটা অগ্রসর হবে না, এডিআর এর জন্য থাকবে অল্টারনেটিভ ডিসপিউট রেসলিউশন বলা হয়। মধ্যস্থতা তারই একটি অংশ। আদালত নিজে মধ্যস্থতা করে দিতে পারেন, অথবা আইনগত সহায়তা আইন 2000 অনুসারে আইনগত সহায়তা কর্মকর্তা, লিগ্যাল এড অফিসার, পক্ষসমূহের নিযুক্ত আইনজীবী, পক্ষসমূহরা নিজেরা নিযুক্ত যে আইনজীবী আছে, বাদী ও বিবাদী পক্ষের যে আইনজীবী দ্বয় বা গণ, তারা সবাই মিলে বসে একটা সমাধানে আসতে পারেন, অথবা স্থানীয় বার সমিতির সভাপতির সাথে পরামর্শ পূর্বক জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত প্যানেল হতে মধ্যস্থতাকারীর নিকট প্রেরণ। তো এখানে যে প্যানেল, সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে প্যানেল অফ মেডিয়েটরস। তাহলে প্যানেল অফ মেডিয়েটরস কে প্রণয়ন করবেন? জেলা জজ। এবং এই প্যানেল অফ মেডিয়েটরস তৈরি করার জন্য জেলা জজ কার সাথে পরামর্শ করবেন? স্থানীয় বার সহ সমিতির সভাপতির সাথে। এই লাইনটা কিন্তু তথ্যে অনেক ভরপুর, এখান থেকে প্রশ্ন আসতে পারে। অবসরপ্রাপ্ত জজ প্যানেলের যোগ্য কোনো ব্যক্তি, মানে অবসরপ্রাপ্ত জজ অথবা প্যানেলের থেকে বা যোগ্য অন্য কোনো ব্যক্তিকেও কিন্তু কি করা যাবে, এই মেডিয়েটর হিসাবে নিয়োগ দেওয়া যাবে। তাহলে এখানে দেখেন তিনটা বিষয় আছে। একটা, অবসরপ্রাপ্ত জজ মেডিয়েটর হতে পারবেন। তারপরে প্যানেল থেকে কাউকে নিলে তিনিও হতে পারবেন, আবার যোগ্য কোনো ব্যক্তিও হতে পারবেন। তার মানে এই একটা লাইনের মধ্যে 3 প্রকার ব্যক্তিকে বলা হচ্ছে। অথবা, এই স্ল্যাশ চিহ্নের অর্থ হচ্ছে অথবা, অথবা অথবা দিয়ে করা হয়েছে। মধ্যস্থতা, একাধিক মধ্যস্থতাকারী নিয়োগে বাধা নেই, তবে ফি প্রযোজ্য। যারা মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ হবেন তাদেরকে, যাদের মামলায় মধ্যস্থতা নিয়োগ করা হচ্ছে, বাদী বিবাদী উভয়কেই কি করতে হবে? ফি বহন করতে হবে। প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবেন না বা হবেন না। তার মানে সরকারি যিনি চাকরি করছেন, তিনি মধ্যস্থতাকারী হতে পারবেন না। 10 দিনে নিয়োগে ব্যর্থ হলে, মধ্যস্থতাকারী যদি নিয়োগে ব্যর্থ হয়, কে ব্যর্থ হয়? পক্ষগণ, বাদী বিবাদী যদি নিজেরাই মধ্যস্থতাকারী নিয়োগ ব্যর্থ হন, অর্থাৎ মামলার ধার্য তারিখ থেকে 10 দিনের মধ্যে নিয়োগ করতে হবে। ব্যর্থ হলে আদালত পরবর্তী 7 দিনে প্যানেল হতে মধ্যস্থতাকারী নিয়োগের সর্বোচ্চ 7+10+7 সময় 17 দিন। এখানে একটু হিসাব আছে, বুঝিয়ে দিই। বলা হচ্ছে যে 10 দিনে নিয়োগে যদি ব্যর্থ হয়, অর্থাৎ মধ্যস্থতাকারী নিয়োগ যদি মক্কেল তার আইনজীবীর মাধ্যমে নিজেরাই নিয়োগ করতে মানে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আদালত 7 দিনের মধ্যে, অর্থাৎ পরবর্তী 7 দিনের মধ্যে মধ্যস্থতা নিয়োগ করে দিবেন প্যানেল থেকে লোকজন নিয়ে। তাহলে আমরা মোট কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে মধ্যস্থতাকারী নিয়োগের সর্বোচ্চ সময় নিজেরা 7 দিন, নিজেরা 10 দিন এবং আদালত 7 দিন, সব মিলে 17 দিনের মধ্যে মধ্যস্থতা নিয়োগ দিতেই হবে। না হলে মধ্যস্থতা ব্যর্থ হয়ে যাবে, এডিআর ব্যর্থ হলে মামলা দোতরফায় চলে যাবে। আমি যে প্রথমে চার্ট দিয়ে দিয়েছি মূল নোটে, সেটা আবার এখানে কৌশল 1-এ দেওয়া আছে মেবি। তো কৌশল মনে রাখার যে বিষয়টা, সেখানে যে আমরা দেখতে পাবো যে
মামলা যদি এডিআর ব্যর্থ হয় তাহলে কোন দিকে যাবে? মধ্যস্থতার জন্য স্বাভাবিক সময় হচ্ছে 60 দিন এবং সর্বোচ্চ 90 দিন। আজকে এক আপু এটা পাঠিয়েছেন যে আইন পাটে স্যার আছে 60 দিন, কিন্তু আপনার নোটে না, আইন পাটে আছে 90 দিন, আমার নোটে আছে 60 দিন। তো কোনটা সঠিক হবে? আমি উত্তর দিলাম দুইটাই সঠিক। কিভাবে? আমি প্রশ্ন করেছি যে কতদিন মধ্যস্থতা কতদিনের মধ্যে করতে হবে, তাহলে উত্তর হবে 60 দিন। আর যদি সর্বোচ্চ শব্দটা উল্লেখ থাকে তাহলে হবে 90 দিন। কেন সর্বোচ্চ? আদালতের ইচ্ছা বা পক্ষসমূহের যৌথ আবেদন ক্রমে অতিরিক্ত আরো 30 দিন দেওয়া যেতে পারে। তাহলে এই 60 দিনের সাথে 30 দিন যুক্ত করলে মোট বা সর্বোচ্চ 90 দিন হয়ে যায়। মোট বা সর্বোচ্চ বললে 90 দিন শব্দটা বা সংখ্যাটা উত্তর সঠিক হবে। আর যদি এমনিতেই বলে তাহলে 60 দিন হবে। পক্ষসমূহ আইনজীবী সাক্ষী হিসাবে বা মধ্যস্থতাকারীর স্বাক্ষরিত প্রতিবেদন আদালতে জমাদানের 7 দিনের মধ্যে সোলে ডিক্রি প্রদান আদেশ 23-এ আছে। অর্থাৎ মধ্যস্থতা যদি সফল হয় সেক্ষেত্রে সোলে ডিক্রি অর্থাৎ আপোষ সূচক ডিক্রি 7 দিনের মধ্যে প্রণয়ন করতে হবে। কিন্তু বাস্তবে খুব একটা হয় না, এত তাড়াতাড়ি সময় লাগে। আদালত নিজে মধ্যস্থতা করতে গিয়ে ব্যর্থ হলে নিজে শুনানি করবে না। অর্থাৎ আদালত একটা মামলায় নিজে মধ্যস্থতা করতে গেছেন, করতে যে কিছু ইনফরমাল তথ্য তার কাছে আসছে, আদালতে বসে তো আর ইনফরমাল কথা বলা যায় না, ফর্মালি কথা বলতে হয়। কিন্তু মধ্যস্থতা যিনি করবেন তখন তিনি আদালত ফর্মাল জায়গা থেকে সরে এসে অনেকটা কি হয়ে যাবেন, সফট এবং ফ্লেক্সিবল হয়ে যাবেন। তো আদালত যখন সফট এবং ফ্লেক্সিবল, অনেকটা স্বাভাবিকভাবে কথা বলছেন, পেশাগত আচরণ থেকে একটু বাইরে এসে বন্ধুসুলভ আচরণ করছেন, তখন পক্ষগণ কি করবেন, অনেক গোপন কথা যেটা বলার না মামলায় সেটা বলে ফেলবেন। এবং সেটা তো বিচারক জেনে যাবেন। তো বিচারক জেনে গেলে সেই মামলায় আর সাক্ষী নিতে পারবেন না বিচারক, অর্থাৎ বিচার করতে পারবেন না, শুনানি করতে পারবেন না। তখন ওই মামলাটা অন্য আদালতে বদলি করে দিতে হবে, কারণ তিনি মামলার ভিতরের জিনিসপত্রগুলো জেনে গেছেন। মধ্যস্থতা হলে কোর্ট ফেরতের নির্দেশ 60 দিনের মধ্যে দিতে হবে। একটা মামলা করা হয়েছে, মামলা বিচার করার জন্য সরকারকে কোর্ট ফি দিতে হচ্ছে, অ্যাড ভলোরেম হোক বা ফিক্সড কোর্ট ফি হোক বা অ্যাড ভলোরেমের অর্ধেক হোক। যখন মধ্যস্থতা হয়ে গেল সেটা তো আর বিচার করা লাগলো না, মানে সাক্ষ্য নেওয়া লাগলো না, জেরা করা লাগলো না, জবানবন্দি কিছুই হলো না, আর্গুমেন্ট শোনা লাগলো না, জাজমেন্ট লেখা লাগলো না সেইভাবে। একটা সোলে ডিক্রি দিবে, এই সোলে ডিক্রিটাতেও আবার পক্ষরাই নির্ধারণ করবে কি কি শর্ত আছে। মানে কোর্টের কষ্ট করা লাগলো না, তাই কোর্ট যে কষ্ট করার জন্য কোর্ট ফি নিয়েছিল কাজের বিনিময়ে, সেই কাজটা যেহেতু করা লাগছে না তাই কোর্ট ফি ফেরত দিতে হবে। 89 ধারা মতে মধ্যস্থতার ডিক্রির বিরুদ্ধে আপিল রিভিশন চলবে না, কারণ স্থলে সূচক যদি ডিক্রি হয় উভয় পক্ষ সম্মতি দিয়ে ডিক্রি হয়েছে, তাই এটা আপিলও চলবে না, রিভিশনও চলবে না। এখন আপিলে কেউ যদি মধ্যস্থতা করতে চায় সেক্ষেত্রে বলা হচ্ছে যে 89 এর বিধান অনুসরণ করতে হবে এবং প্রয়োজনীয় পরিবর্তন বা মুতাটিস মুটান্দিস সাপেক্ষে প্রয়োজনীয় পরিবর্তনের আরবি শব্দ হচ্ছে এটা, ইংরেজিতে যেটা লিখেছি আরবি শব্দ থেকে আসছে। ধারা 89 সিতে আছে। এবং ধারা 89 বিতে আছে হচ্ছে আরবিট্রেশন বা সালিশ। এটা সালিশ আইন 2001-এর ধারা 9 অনুসারে মামলা প্রত্যাহারের পর রোয়েদাদ প্রাপ্ত না হলে পুনরায় মোকদ্দমা দাখিলের অধিকারী হবে। অর্থাৎ রোয়েদাদ যদি কেউ না পায়, অর্থাৎ সালিশ কার্যক্রমের মাধ্যমে যদি কোনো রায় না পায়, সালিশ কার্যক্রম এবং শ্রম আদালতের যে কার্যক্রমের রায়কেই রোয়েদাদ বলে, সেটা যদি না পায় তাহলে তো এডিআর ব্যর্থ হয়ে গেল, তার মানে নতুন করে মামলা করা যাবে যদি মামলা ইতিমধ্যে প্রত্যাহার হয়ে যায়। গণউপদ্রব বা পাবলিক নইসেন্স কোনো বিশেষ ক্ষতি না হলেও অ্যাটর্নি জেনারেল বা তার লিখিত অনুমতিক্রমে দুই বা ততোধিক ব্যক্তি
নিষেধাজ্ঞা বা যথাযথ প্রতিকারের দাবিতে মোকদ্দমা দায়ের বা রুজু করতে পারবেন, এটা 91 আছে। তাহলে পাবলিক nuisance-এর জন্য সিভিল মামলা দায়ের করা যাবে, ক্রিমিনাল মামলাও পেনাল কোডে দায়েরের সুযোগ আছে। সিভিল মামলা দায়ের করলে ক্ষতিপূরণ হবে, ক্রিমিনাল মামলা দায়ের করলে ক্ষতিপূরণ পাওয়া যাবে না, কিন্তু আসামির কারাদণ্ড হতে পারে। তো আপনি কি চাচ্ছেন, আসামির কারাদণ্ড চাচ্ছেন, ক্রিমিনাল মামলা করেন nuisance-এর জন্য। আর যদি আপনি ক্ষতি হয়ে যায়, আর্থিক ক্ষতিপূরণ চাইলে সিভিল মামলা করেন। আর যদি দুইটাই করতে চান, দুইটাও করা যাবে। একটা নুইসেন্সের জন্য ক্রিমিনাল কেসও করা যাবে, আবার সিভিল কেসও করা যাবে। সিভিল কেস দিয়ে আপনি টাকা পাবেন, জরিমানা পাবেন। আর ক্রিমিনাল ক্রিমিনাল কেস দিয়ে আপনার রেভেন্স বা প্রতিশোধ নেওয়া হবে, তাকে শিক্ষা দেওয়া হবে আসামিকে যে নুইসেন্স করছে। অতিরিক্ত কার্যক্রম বা সাপ্লিমেন্টারি প্রসিডিং, পাঁচটি ক্ষেত্রে ধারা 94 আছে। পাঁচটি ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টারি প্রসিডিং করতে পারি। দেখেন, অতিরিক্ত বানান আমরা লক্ষ্য করি। অতিরিক্ত বানানে কয়টি বর্ণ আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, জুথিয়াপু লাইনে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এর আগে আমরা দেখলাম কমিশনে চারটি অক্ষর, চার প্রকার, চারটি ক্ষেত্রে। অতিরিক্ত বানানে দেখেন অ, ত, র, আর এখানে কয়ে তয়ে, তাহলে পাঁচটা হলো কয় না? তয়। জি। তাহলে পাঁচটি আমরা অতিরিক্ততে পাঁচটি আমরা দেখতে পাচ্ছি, আর রস্বইকার দুইটা আছে, এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। জাস্ট হুম। পাঁচটি বর্ণ, তাই পাঁচটি ক্ষেত্র। সুন্দর মিল আছে না? হ্যাঁ। বিচারের উদ্দেশ্য ব্যাহত রোধকল্পে আদালত আদেশ দিবেন। কি আদেশ দিবেন? দেওয়ানি কারাগারে প্রেরণের আদেশ, এটা 94 এর এ তে আছে। সম্পত্তি ক্রোকের আদেশ 94 এর বি তে আছে। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশও দিতে পারে, সিপিসির ধারাতে আছে। অস্থায়ী নিষেধাজ্ঞা 52 থেকে 57-তে আমরা কোথায় পাচ্ছি? 52 থেকে 57 এস আর একটা পাচ্ছি। এটা অস্থায়ী নিষেধাজ্ঞা এখানে 94 সি তে আছে। আরেক ভাই একটা ইনফরমেশন দিলেন, 94 ধারা, ধারা মনে রাখার উপায় দেখেন। 94 কে যদি আমরা এই 9 থেকে 4 বাদ দিই, তাও 9 মানে পাস হয়ে যায়। মানে এই 9 থেকে 4 বাদ দিলে পাস হয়, ওইভাবে উনি মনে রাখছেন। এভাবে মনে রাখা যেতে পারে। রিসিভার নিয়োগের আদেশ, এটা 94 ডি তে আছে, এবং আদালত যেরূপ উপযুক্ত মনে করেন তদ্রূপ অন্তর্বর্তীকালীন আদেশ, এটাকে বলা হচ্ছে ইন্টারলোকিউটরি অর্ডার, 94 ই তে আছে। এখন প্রশ্ন যদি আসে, ইন্টারলোকিউটরি অর্ডার কত ধারায় দেওয়া যাবে? অপশন আসলো 94 এর এ, 94 এর সি, 94 ডি, 94 ই। উত্তর হবে 94 ই। তাই এখানে আমি ব্র্যাকেটে কিন্তু 94 কে ইংলিশে আবার দেখিয়েছি। ইতিপূর্বে মেবি এরকম প্রশ্ন আসছে বা আমি করেছি, তাই আপনাদের হেল্প হয় বলে আমি ডানে ডানে আমি দিয়ে দিয়েছি 94। আবার ব্র্যাকেটে এ বি সি, এই যে এ বি সি, এগুলো কিন্তু মানে সাবসেকশন না, এগুলো হচ্ছে ক্লজ। 94 ক্লজ এ, ক্লজ বি, ক্লজ সি। মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে, এবং একতরফা প্রদত্ত মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে, কিন্তু সম্মতিসূচক বা আপোস বাস্তলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না। অলরেডি আমরা দেখলাম, এটা 96 আছে। খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। 96 থেকে প্রশ্ন আসে বারবার। আপিল আদালতের ক্ষমতা, এটা আছে 107-এ। চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পরে এটা রিমান্ডেও দেওয়া যেতে পারে, অর্থাৎ পুনরায় বিচারের জন্য প্রেরণ। বিচার্য বিষয় গঠন করতে পারে আপিল আদালত, ও তারপরে প্রেরণ করতে পারেন, এবং অতিরিক্ত সাক্ষীও গ্রহণ বা আগে সাক্ষী হয়েছে সেই সাক্ষীকে রিকল বা তলবও করতে পারেন। তো এই হচ্ছে আপিল আদালতের ক্ষমতা, যেটা 107-এ আছে। প্রশ্ন আসতে পারে আপিল আদালতের ক্ষমতা কত ধারায় আছে? 107। সুপ্রিম কোর্টে আপিলের বিধান আছে 109 ধারায়। আর এখানে আপিল আদালতের ক্ষমতা 107 যেটা বলা হচ্ছে, সেটা জেলা জজের হতে পারে, অথবা এটা হাইকোর্ট বিভাগের হতে পারে। আর কোনো মামলা যদি সুপ্রিম কোর্টে যাওয়া হয়, সেক্ষেত্রে সেখানে ক্ষমতা আছে 109। তো এখানে 109 বিশেষ কোনো বিধান নাই, তাই 109 ডিটেল আসেনি। অন্য যে বিধানগুলো আছে অন্য আদালতের মতোই, কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষমতাও কাছাকাছি।
হাইকোর্ট বিভাগের অভিমত গ্রহণ, ইংরেজিতে যেটাকে রেফারেন্স বলা হয়, 113-তে আছে। তারপর রিভিউ বা পুনর্বিচারের বিধান আছে 114-তে, এবং সর্বশেষ ধারা 115-তে আছে রিভিশনের বিধান। অন্তত এই সেকশনগুলো মনে রাখবেন কত ধারে কি আছে। 13, 14, 15 সিরিয়ালে আছে রেফারেন্স, রিভিউ, রিভিশন। ডিক্রি অথবা আদেশ দানকারী আদালত স্বয়ং পুনর্বিচার বা রিভিউ করেন। তাহলে একটা মামলা রিভিউ কে করে? যে আদালত ডিক্রি দেয় বা আদেশ দেয়, সে আদালতই সেটা ডিক্রি দেয় বা আদেশ দেয়, অর্থাৎ নিজের আমল নামা নিজেই দেখেন। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে কিন্তু করা হয়নি, সেখানে রিভিউ করা যাবে। আর আপিল করে ফেললে রিভিউ করা যাবে না। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, আপিল অযোগ্য ডিক্রি বা আদেশ, সেখানে রিভিউ করা যাবে। অল্প এখতিয়ার সম্পূর্ণ আদালতের রেফারেন্সে কোনো ব্যক্তি যদি রেফারেন্স পছন্দ না হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি হয়ে, মানে আমি এই আদেশ মানছি না, এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে তিনি রিভিউ দায়ের করতে পারবে। তাহলে রিভিউয়ের আমরা গ্রাউন্ডস দেখলাম, ক্ষেত্র দেখলাম 3টি। আজকে পহেলা বৈশাখ, একটু আগেই হালকা ঝড় উঠেছিল, ধুলা উড়ানো ঝড়, বালি উড়ানো ঝড়। এখন আবার একটু মেঘ ডাকা শব্দ শুনছি। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, আপিল অযোগ্য ডিক্রি, এই ক্ষেত্রে রিভিশন করা যাবে। এবং নিম্ন আদালতে আইনগত ভুলের দরুন ডিক্রি বা আদেশে যদি ভুল হয়, সেক্ষেত্রে রিভিশন করা যাবে। এবং উক্ত ভুলের দরুন ন্যায় বিচার যদি ব্যাহত হয়, তবুও রিভিশন দায়ের করা যাবে। জেলা জজ রিভিশন অতিরিক্ত জেলা জজের নিকট হস্তান্তর করেন। অতিরিক্ত জেলা জজ হা করে থাকেন জেলা জজের দিকে, যে জেলা জজ মহোদয় কখন কোনো কিছু ট্রান্সফার বা হস্তান্তর বা বদলি করে দেন। হস্তান্তর শব্দটা কম ব্যবহার হয়, আমরা সাধারণ ভাষায় কি বলি? বদলি, মামলা বদলি হয়েছে। আদালতে বদলি শব্দটাই বেশি ব্যবহার হয়। যেটাই বদলি সেটাই হস্তান্তর, ইংরেজি হচ্ছে ট্রান্সফার। প্রয়োজনে আপনারা লিখে নিতে পারেন পাশে। দেওয়ানিতে অর্থাৎ দেওয়ানি মামলার ক্ষেত্রে দ্বিতীয় আপিলের বিধান নেই, দ্বিতীয়বার আপিল করার সুযোগ নেই। কিন্তু ফৌজদারিতে আছে। খালাস ও অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায়। আর দেওয়ানিতে হাইকোর্টের অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশনের বিধান আছে, 115-4-এ আছে। কিন্তু ফৌজদারিতে সেকেন্ড রিভিশনের কোনো বিধান নেই। উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই দ্বিতীয়বার রিভিশনে। দেওয়ানিতে রিভিউ এর বিধান আছে, অর্থাৎ রিভিউ শুধুমাত্র দেওয়ানি মামলার জাজমেন্টের বিরুদ্ধেই করা যায়, আদেশের বিরুদ্ধেই করা যায়, ডিক্রির বিরুদ্ধেই করা যায়। কিন্তু ফৌজদারিতে কোনো আদেশ বা জাজমেন্টের বিরুদ্ধে কি করা যায় না? রিভিউ করা যায় না, মানে রিভিউ অনলি ফর সিভিল ম্যাটার্স। প্রধান বিচারপতি 6 জন সদস্য বিশিষ্ট বিধি প্রণয়ন কমিটি গঠন করবেন। তাহলে বিধি প্রণয়ন কমিটি গঠন করবেন কে? প্রধান বিচারপতি, যা চিফ জাস্টিস অব বাংলাদেশ। কয়জন সদস্য? 6 জন। এই কমিটি কত ধারার ক্ষমতা বলে গঠন করতে পারেন? 123, 1, 2, 3 সিরিয়ালে আছে 123। অধস্তন আদালতের ভাষা সরকার ঘোষণা করবে অথবা নির্ধারণ করে দিবেন, এটা 137 ধারা আছে। পুনরুদ্ধারের অর্থাৎ প্রত্যর্পণের জন্য নতুন মোকদ্দমা করা যায় না, 144-এ আছে। ফৌজদারি কার্যবিধির 144 ধারা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেওয়ানি কার্যবিধির 144 ধারা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে যদি মনে করে যে একাধিক আইনকে টার্গেট করে প্রশ্ন করা হবে, প্রশ্নে দিয়ে দিল যে 144 ধারার বিষয়বস্তু কি, দেওয়ানি কার্যবিধিতে আছে, এ ধরনের প্রশ্ন অবশ্য ভাইভাতে বেশি করা হয়। প্রশ্ন করলো যে 144 ধারাতে কি আছে বলেন, এখন আপনাকে কনফিউজড হয়ে যাবেন এটা কোন আইনের প্রশ্ন করলো ভাইভাতে। তখন আপনাকে প্রশ্ন করতে হবে যে স্যার কোন আইনের 144 ধারা। তখন যখন উনি আইন বলে দিবেন, তখন আপনাকে উত্তর করতে হবে। না হলে 144 বললো আর আপনি মুখ খুলে ফেললেন, হবে না। আইন উল্লেখ করেননি যেহেতু, তাই আইন আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে কোন আইনের 144 ধারা।
আদালত ইচ্ছানুযায়ী সময় বৃদ্ধি করতে পারবেন, অর্থাৎ টাইম পিটিশন দেওয়ার বিধান আছে কোথায়? 148-এ, এবং ফৌজদারি কার্যবিধিতে আছে 344-এ টাইম পিটিশন। আমরা মক্কেলরাও ভালো বোঝে, স্যার কালকে যেমন আমার একটা মামলা আছে, মক্কেল আসতে পারবে না বলছে। আমি ডায়েরিতে একটা দুইটা করে মামলা রাখছি আপনাদের স্বার্থে। এই পুরো মাস কোর্ট থেকে খুব একটা আমার আর্নিং নাই, তাও আপনাদের স্বার্থে যেন আপনারা সফল কাম করতে পারেন। কোর্টে আমি যেমন আজকে যাওয়া লাগেনি, এমনিতে ছুটি, তারপরেও আমি ফ্যামিলি নিয়ে বের হইনি। আমি বলেছি যে এবার আর ঈদ গেল, একটা বিয়ের প্রোগ্রাম গেল, পহেলা বৈশাখ আর সেইভাবে পালন হলো না, বাইরে যাওয়া হয়নি অ্যাকচুয়ালি। সবাই পয়লা বৈশাখে বেড়ানো হয়, এবার সেটা আর যাওয়া হয়নি। আপনাদের স্বার্থে সেটাও স্যাক্রিফাইস করলাম, আমার পুরো পরিবারে করলো। আদালতের অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা, যেটাকে ইনহেরেন্ট পাওয়ার অফ সিভিল কোর্ট। তো ইনহেরেন্ট পাওয়ার আছে সিভিল কোর্টের সবগুলো আদালতের, মনে রাখবেন যে টু ডু জাস্টিস অ্যান্ড ডু টু আনডু ইনজাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার করবেন এবং অন্যায় আটকাবেন, অপব্যবহার আটকাবেন, এটাই হচ্ছে ইনহেরেন্ট পাওয়ার। এতটুকুই আছে কোথায়? 151 ধারায়। তো 151 ধারা সকল দেওয়ানি আদালতকে ইনহেরেন্ট পাওয়ার দেয়। সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, হাইকোর্ট বিভাগ, অ্যাপিলেট ডিভিশন, সবগুলো সিভিল আদালতেরই ইনহেরেন্ট পাওয়ার আছে। পক্ষান্তরে ফৌজদারি কার্যবিধিতে 565 এতে, 565 না 561, কে বলবেন? একটু কনফিউজ করি আপনাদের, কে বলতে পারবেন যে 565 না 561 ফৌজদারি কার্যবিধির ইনহেরেন্ট পাওয়ার? রনি আপু বলেন। স্যার 61 হবে। হ্যাঁ, পাঁচশো 61। একষট্টি জি স্যার। আর 565 হচ্ছে সর্বশেষ ধারা, তাই নয় কি? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন, এটা জিজ্ঞাসা করার কারণ, এখানেও দেখেন শেষে কত আছে? 51 আছে না? এক আছে না? জি স্যার। যেন এখানেও আপনারা 51, কনফিউজ ওখানে না হন। 61। হ্যাঁ, এখানে 51, ওখানে 61, তার মানে শেষে এক আছে, ডিজিট এক, এভাবে মনে রাখবেন, তাহলে ভুল হবে না। আমারও ভুল হতো, অনেক সময় চলে আসে 65টা, চলে আসে 65 লাস্টে আছে, তো এই কারণে। তো আপনারা কনফিউজড হবে না, 161 এ। ধন্যবাদ রনি আপু। তো দুইটার মধ্যে বেসিক বেসিক পার্থক্য হচ্ছে 561 এতে শুধুমাত্র মহামান্য হাইকোর্ট বিভাগেরই কিন্তু ক্রিমিনাল ইনহেরেন্ট পাওয়ার আছে, ফৌজদারি আদালতের। হাইকোর্ট ডিভিশনের সিভিল ক্রিমিনাল উভয় এখতিয়ার আছে, জেলা ও দায়রা জজ একজন ব্যক্তিরই উভয় পাওয়ার আছে। তাই ফৌজদারি ম্যাটার্সে শুধুমাত্র 561 হাইকোর্টকেই কি দেয়? ইনহেরেন্ট পাওয়ার দেয়, এবং নিম্ন আদালত এমনকি জেলা জজেরও নাই, বিশেষ ট্রাইব্যুনাল, বিভাগীয় ট্রাইব্যুনাল, কোনো ট্রাইব্যুনালেরই নাই, শুধুমাত্র হাইকোর্ট বিভাগের আছে, আপিল বিভাগেরও নাই। ন্যায় বিচারের স্বার্থে কার্যধারার অপব্যবহার রোধে, মানে এই যে উপরে যেটা লেখা আছে টু ডু জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচারের স্বার্থে, আর অ্যান্ড টু আনডু ইনজাস্টিস, এটা হচ্ছে কার্যধারার অপব্যবহার রোধ কল্পে, এটারই বাংলা। আবার আরো কিছু কাজ আছে এখানে। ইনহেরেন্ট পাওয়ার তো আসলে আদালতের হাতকে বৃদ্ধি করে অনেক লম্বা করে দেওয়া, তিনি অনেক কিছুই করতে পারবেন, ক্ষমতাকে অনেক বড় করে দেওয়া। তো দুইটি মামলা একত্রে বিচার করতে পারবেন, যেটা অ্যানালগাস হিয়ারিং বলা হয়, এবং এই সহ আরো অনেক প্রয়োজনীয় আদেশ দানও করতে পারবেন। রায়, ডিক্রি বা আদেশসমূহ নিজস্ব উদ্যোগে বা কোনো পক্ষের আবেদন ক্রমে করণিক, করণিক বলতে ছোটখাটো ভুল, ক্লারিক্যাল মিস্টেক, গাণিতিক ভুল, অর্থাৎ 50,000 হবে, ভুল করে 5 লক্ষ লিখে ফেলছে, তাহলে একটা শূন্য কাটার তো ব্যবস্থা করতে হবে, না হলে তো দেনদার তো মরে শেষ। দিতে হবে 50,000, লিখে দিছে 5,000, তাহলে আবার যে মামলা ডিক্রি পেল তার ক্ষতি হয়ে গেল। তো কম বেশি হলে সেটা সংশোধনের সুযোগ রাখা উচিত, মানুষ মাত্রই ভুল, টু ইর ইজ হিউম্যান। তাই 152 ধারায় বলছে আদালতের রায়, ডিক্রি এবং আদেশ, এই তিনটা বিষয় ছোটখাটো সংশোধনের ব্যবস্থা থাকা উচিত। যেমন আমার নোট ছোটখাটো ভুল হয়ে আছে, এগুলো সংশোধন করব আমি, তেমনি।
আকস্মিক ভুল বা বিচ্যুতি সংশোধন করতে পারবে। এটা সিপিসি তে ধারাতে দিচ্ছে, অর্থাৎ পাওয়ারটা যথেষ্ট বড়। সংশোধন করার সাধারণ ক্ষমতা প্রকৃত প্রশ্ন বা বিচার্য বিষয় নির্ধারণের উদ্দেশ্যে যে কোনো সময় খর্চ্চাসহ কার্যধারা ত্রুটি সংশোধন করা যাবে। এটা 153 আছে, সর্বশেষ ধারা। এবার আমাদের শুরু হয়ে গেল আদেশ বা অর্ডার, মানে তফসিল বা স্ক্যাজুয়েলের যে আদেশ আছে তার আন্ডারে অনেকগুলো বিধি আছে। সবার পক্ষে এক ব্যক্তির অর্থাৎ প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দাখিল বা জবাব দাখিলকে কি বলা হয়? প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা জবাব দাখিল বা প্লিডিংস। এটা আদেশ একের বিধি 8-এ আছে, মূল নোটে আছে, দেখেন আছে। ভ্রান্তিভুক্তি বা অপসংযোগ, মানে যার নাম আসার কথা না, ভুল করে তার নাম নিয়ে চলে আসছে আদালতে, মিস জয়েন্ডার। যেমন আমার কাছে একটা মামলা আছে মিস জয়েন্ডারের মামলা, মানে মামলায় আমার মক্কেলকে বিবাদী করা হয়েছে, কিন্তু মক্কেলের সম্পত্তি না, মামলার সমন আসছে, আমার কাছে আসছে পরামর্শ করতে। তো আমি বললাম যে এখানে যেহেতু আর্জির কপি নেই, আর্জির কপি তুলতে হবে। তো বললো যে ঠিক আছে তুলেন, কিছু খরচ দিলেন তোলার জন্য। আমি তোলার ব্যবস্থা করলাম, তুলে দেখছি যে মামলা শোনার পর বলছে যেই সম্পত্তি নিয়ে মামলা, এই সম্পত্তি আমারই না, আমার প্রতিবেশীর। তো প্রতিবেশীর নামে মামলা হবে, আমার নামে কেন মামলা করছে? তো আমাকে পরামর্শ চাইলেন যে কি করব, আমি কন্টেস্ট করবো? আমি বললাম কন্টেস্ট করার দরকার নেই, যেহেতু আপনার মামলা আপনার সম্পত্তি না, ওই সম্পত্তি আপনার না, ওই সম্পত্তি বাদী পাক বা বিবাদীরই থাক, তাতে তো আপনার কিছু যায় আসে না। তো বললো তা ঠিক আছে, আমি সঠিক পরামর্শ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মিস জয়েন্ডার। এখন যদি কেউ এই মামলায় প্রবেশ করতে চায় তাহলে মিস জয়েন্ডার আছে এখানে। আহ, বাদী যদি লক্ষ্য করে তাহলে এই মিস জয়েন্ডারকে আর্জি সংশোধনের মাধ্যমে সংশোধন করে নিতে পারবেন, মানে এখানে আর্জিতে যার নাম ভুল ক্রমে চলে আসছে সেটা কর্তন করতে পারবেন। এবং আরো একটা কি, অপসংযুক্তি অর্থাৎ নন জয়েন্ডার। এখানে একজনের নাম আসার কথা ছিল, আসেইনি, মানে একজনকে বিবাদী করার দরকার ছিল, কিন্তু তাকে বিবাদী করা হয়নি। এরকম হলে মামলা ব্যর্থ হবে না, অর্থাৎ সংশোধন করার সুযোগ আছে। আদেশ 1-এর 9-এ আছে। আদেশ 1 থেকে আমরা এতটুকুই পড়বো, আর পড়বো না। তারপরে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হবে, ধারা 26-এ দেখলাম আমরা। আবার আদেশ 4-এর বিধি 1-এ আছে, একই বিষয় রিপিট। তাহলে মামলা ফাইলিং এর সময় আরজির অবিকল নকল বা একটা ফটোকপি দিতে হবে, প্রাপ্তি স্বীকারপত্র সহ প্রত্যেক বিবাদীর নাম থাকতে হবে ও ঠিকানা সংবলিত খাম পেশ করতে হবে। প্রাপ্তি স্বীকারপত্র বলতে ছোট একটা চিরকুট, যেটা খামের সাথে আমরা যুক্ত করে দেই, যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে এডি, মানে অ্যাকনলেজমেন্ট ডিউ, যেটার বাংলা নাম হচ্ছে প্রাপ্তি স্বীকারপত্র। এটা দেওয়ার বিধান কোথায় আছে? আদেশ 4-এর 1-এ। বিবাদীর পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের ওপর সমন জারি করা যাবে, এটা আছে আদেশের 5-এর 15-তে। আচ্ছা, বিকল্প জারি হচ্ছে সাবস্টিটিউট সার্ভিস, যেটা লটকিয়ে বা সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করার বিধান আছে 5-এর 20-এ আছে। লটকিয়ে জারি বলতে বাড়িতে গিয়ে পাওয়া যাচ্ছে না, নাই, অথবা সে সমন এড়ানোর জন্য ঘুরে বেড়াচ্ছে। যখন কোনো ব্যক্তি যাচ্ছে, সে বাড়ি থেকে দূরে চলে যাচ্ছে, কেউ হয়তোবা বাড়িতে নক করলে, কলিং বেল চাপলে বা ধাক্কা দিলে দরজায় কেউ খুলছে না, তখন যিনি সমন নিয়ে গেছেন সমনটা তার দরজার আশেপাশে ঝুলিয়ে দিবেন এবং আশপাশের 2-3 জন লোকের, অন্তত 2 জন লোকের স্বাক্ষর নেবেন যে হ্যাঁ, এনারা সমন নিচ্ছে না, বা আমি 2-1 বার এসেও এনাদেরকে পাওয়া যাচ্ছে না, এনারা হয়তো ভিন্ন জেলায় গেছেন, এনারা হয়তো বা বাইরে গেছেন, 2-3 দিন ঘুরে যাচ্ছি, বাড়ির সদর দরজা বা প্রধান গেটে তালা ঝুলছে। সেক্ষেত্রে তিনি একটা দেখা যাবে, মালিকারা বাড়িতে ফিরলে যেন চোখে দেখতে পারে, গেটের সাথে হোক বা গেটের সামনে কোনো কিছুতে হোক, যেটা স্থাপনা আছে সেখানে লাগিয়ে দিতে পারে, গাছে লাগিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এই যে লাগিয়ে দিলেন সেটার প্রমাণ স্বরূপ 2 জন প্রতিবেশীর স্বাক্ষর নিতে হবে যে হ্যাঁ লাগিয়ে দেওয়া হয়েছে, লটকে জারি করা হয়েছে। 2 জন সাক্ষী লাগবে লটকে জারি করতে, মনে রাখবেন। প্লিডিংস, দেখেন এস আছে, প্যারেন্ট মানে বাবা অথবা মা,
আর প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা উভয়। তো যখন এস থাকবে ধরে নিবেন বাবা মা উভয় অর্থাৎ প্যারেন্টস। প্যারেন্টস এর বাংলা পিতা ও মাতা, আর প্লিডিংস এর বাংলা হচ্ছে আরজি ও লিখিত জবাব, দুইটা একসাথে। আর শুধু প্লিডিং বলতে হয় আরজি অথবা লিখিত জবাব। আরজির আবার আলাদা ইংরেজিও আছে প্লেন্ট, আর লিখিত জবাবের ইংলিশ হচ্ছে রিটেন স্টেটমেন্ট। আর একসাথে হলে দুইটা ইংলিশকে প্লেন্ট প্লাস রিটেন স্টেটমেন্ট একত্রে আবার বলা হয় প্লিডিংস। আদেশ 6-এর বিধি 1-এ আছে সত্য পাঠ বা ভেরিফিকেশন। এখানে সই করে কে? পক্ষ, মামলার কোনো না কোনো পক্ষ অথবা বিষয়ের সাথে যে পরিচিত ব্যক্তি অথবা জবাব বিষয়ে ওয়াকিবহাল যে ব্যক্তি। ওয়াকিবহাল শব্দের অর্থ কি? যিনি জানেন, ওয়েল নোন, কোনো ব্যক্তি যিনি এই মামলা সম্পর্কে জানেন তিনি স্বাক্ষর করতে পারবেন। সত্য পাঠের প্রতিপাদনকারী। আদেশ 6 বিধি 15। সিভিল মামলায় সত্য পাঠ লাগে, ক্রিমিনাল মামলায় লাগে না। কি কারণে? সিভিল মামলায় যে পদ্ধতি সেটা একেবারে ভিন্ন রূপ। এখন যেন ভবিষ্যতে এটা বলতে পারে না, আমার একটা মামলায়, যদিও সেটা ক্রিমিনাল মামলায়, আমি চেকের মামলা, এনআইএক্টের মামলা 38 ধারার প্রায় 2.5 লক্ষ টাকার মামলা, বাদী জবানবন্দি দিচ্ছে, আমি জেরা করছি। জেরাতে আমি প্রশ্ন করছি, তিনি ঠিকভাবে উত্তর দিতে পারছেন না। তা আমি বললাম, এই মামলায় যে লিখা আছে এটা কি আপনি পড়েছেন? তো বলছে আমি পড়িনি। তো এই যে সই, এটা আপনার? হ্যাঁ, সই দিয়েছি আমি, কিন্তু আমি পড়িনি। উকিল সই করতে বলেছে তাই আমি সই করেছি। তো সত্যপাঠ কেন করা হয় সিভিল মামলায়? যেন এই কথা বলতে না পারে আসামি, সরি, এই কথা বলতে না পারে মক্কেল যে স্যার এটা তো আমি স্বীকার করিনি, এটা আমার উকিল জমা দিয়েছে আমাকে না বলে। তাহলে এখানে কনফিউশন তৈরি হবে। যখন সত্যপাঠ করা হচ্ছে তখন সত্যপাঠের উপরে লেখা হয় যে উপরোক্ত যাবতীয় বিবরণ আমার জ্ঞান ও জানা মতে সত্য জেনে এই সত্যপাঠে সই করলাম। সংক্ষিপ্তভাবে এটা লেখা যায়। তার মানে আমি যা পড়লাম যা বুঝলাম সবকিছু সত্য জেনে আমি সই করলাম। তাহলে আর অস্বীকার করার কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। তার মানে অ্যাডমিট করে নেওয়া উপরোক্ত বক্তব্য। মামলার যে কোনো পর্যায়ে অপ্রয়োজনীয় বা কুৎসাজনক অংশটি প্লিডিং বা কর্তন বা সংশোধনের আদেশ দিতে পারবেন। স্ট্রাইক আউট ইংরেজিতে যেটা বলে 6-এর 16-তে আছে। মামলার যে কোনো পর্যায়ে, এই শব্দটা মনে রাখবেন, কোনো কোনো জায়গায় অন্য অপশন থাকতে পারে, অন্য অন্য বইয়ে অন্য অপশন থাকতে পারে, কিন্তু যেখানে যে কোনো পর্যায় শব্দটা আছে, যে কোনো পর্যায়টা উত্তর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা এমসিকিউ অংশ গেলে দেখতে পাবো। রিডিং সংশোধন প্রসিডিং এর যে কোনো পর্যায়ে, তবে বিচার শুরুর পর নয়। এখানেও বিচার শুরুর পর নয়, তবুও কিন্তু যে কোনো পর্যায়ে কথাটা উল্লেখ আছে। অর্থাৎ যে কোনো পর্যায়ে শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর্জি বা জবাব সংশোধনের আবেদন করা যাবে। বিলম্ব করার উদ্দেশ্যে কেউ যদি আবেদন করে রিডিং সংশোধনের জন্য, তাহলে কিন্তু অপরপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। টাইম কিল করার জন্য, আদালতের সময় নষ্ট করার জন্য, অপরপক্ষকে বিরক্ত করার জন্য। আদেশ 6-এর 17-তে আছে যদি প্লিডিং সংশোধনের কেউ আবেদন দেয় এবং আবেদনটি মঞ্জুর হয়, অর্থাৎ প্লিডিং সংশোধন করার অনুমতি পাওয়া যায়, সেক্ষেত্রে প্লিডিং সংশোধনের অনুমতি পাওয়ার 14 দিনের মধ্যে কিন্তু প্লিডিং অর্থাৎ আর্জি বা জবাব সংশোধন করতে হবে। এটা আদেশ 6-এর বিধি 18-তে আছে। এটা যদিও আইনে আছে কিন্তু বাস্তবে এটার প্রয়োগ নাই। আমি নিজেই একটা মামলায় লিখিত জবাব দাখিল করে, আর্জি দাখিল করার পরে একবার তো আর্জি সংশোধন করলাম, পরে দেখছি আরেকবার করা লাগবে। কেন করা লাগবে? কারণ ওই মামলাটা নতুন আমার কাছে আসছে, ফাইলিং লয়ার আমি না। এমন হযবরল ভাবে তৈরি করেছে যে সেটা সমস্যা। আর এখানে যতটুকু আমি যখন বুঝিয়ে নিই বুঝলাম, তারপরে যতটুকু লেখা আছে মামলার সম্পত্তির পরিমাণ নিয়েই মিলছে না। আসামিরা আহ, বাদী পক্ষ বলছে যে স্যার এই মামলায় তো আমাদের 100 বিঘার উপরে সম্পত্তি। আমি বললাম 100 বিঘার উপরে সম্পত্তি, কিন্তু মামলা তো হয়েছে 12 বিঘার উপরে। তখন বলছে স্যার না, আমাদের তো আরো হবে। আমি বললাম তাহলে আরো প্রমাণ নিয়ে আসেন। প্রমাণ নিয়ে আসলো, প্রমাণ সাপেক্ষে আমি আর্জি সংশোধন করে
এই মামলাটা প্রায় সম্পত্তির 100 বিঘার উপরে গেল না, কিন্তু প্রায় 62 থেকে 63 বিঘার মতন হলো। তো এইটা আগের ফাইলিং লয়ার লক্ষ্যই করেনি, বা কোনো রহস্য থাকতে পারে, আমি বলতে পারবো না। আমি আরজি সংশোধন করলাম, তো এই আরজি সংশোধন করতে আমার প্রায় 1 বছর সময় লেগেছে। কেন 1 বছর সময় লাগলো? কারণ পুরো মামলাটাকেই চেঞ্জ করতে হয়েছে আমাকে। টাইম সাপেক্ষ বিষয়, আর আমি তো আপনাদের পাশ করানোর জন্য এই পুরো 24 সালই ব্যস্ত হয়ে আছি। তো আমার এই ধরনের জটিল কাজে আমি সময় দেবো কি করে? আর আমি আরজি লিখিত জবাব নিজেই যেহেতু লিখি, ওই কারণে খুবই ডিপলি চিন্তা না করলে এবং মক্কেল সময় মতো যদি কাগজপত্র না দেয় তাহলে কিন্তু কাজ করা যায় না। এই কারণে সিভিল মামলায় আসলে টাইম ডিজার্ভ করে, কিছু কিছু মামলায় আসলে সময় দেওয়া উচিত, না হলে মক্কেলেরই ক্ষতি হয়ে যাবে তাড়াহুড়ো করলে। আরজি খারিজ বা নাকচ বা প্রত্যাহার যেটাই বলি না কেন, ইংরেজি একটাই, রিজেকশন অফ প্লেন্ট। 4টি ক্ষেত্রে আরজি খারিজ হতে পারে, আদেশ 7-এর 11-তে আছে। তো আমি এখানে 4টি ক্ষেত্র লিখে দিয়েছি। কেউ কেউ আবার ভালো ভালো জায়গার টিচারেরা আবার বলছে 5টি ক্ষেত্রে। তো যে 4টি ক্ষেত্রে আরজি খারিজ করা হতে পারে সেগুলো হচ্ছে: কারণ প্রকাশ না করলে, কম মূল্যায়িত অর্থাৎ ভ্যালুয়েশন কম দেখালে, বা কম মূল্যের স্ট্যাম্প সরবরাহ করলে, এবং কোনো আইন দ্বারা যদি মামলাটি বারিত হয় তাহলে। আরজিতে কম মূল্যের স্ট্যাম্প থাকলে আদেশের 21 দিনের মধ্যে প্রয়োজনীয় স্ট্যাম্প সরবরাহ করতে হবে। যেই দিন আদেশ দেওয়া হলো যে আপনি আরও স্ট্যাম্প দেন, স্ট্যাম্প কম হয়েছে, আদেশ 7-এর 11-তেই আছে। তারপরে সমন জারি এবং 30 দিনের মধ্যে বা অতিরিক্ত 30 দিন সহ মোট 60 দিনের মধ্যে লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট দাখিল করতে হবে। যদি কেউ দিতে ব্যর্থ হয় তাহলে মামলাটি একতরফা হয়ে যাবে বাদীর পক্ষে। আদেশ 8-এর বিধি 1-এ আছে। তো এইভাবে আপনারা এগুলো পড়ে নেবেন। পড়তে গিয়ে যাদের কোথাও সমস্যা হবে আমাকে মেসেজ করবেন, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে বিগত সালের প্রশ্ন আছে, বিগত সালের প্রশ্নগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ধারাভিত্তিকভাবে, ধারা অনুযায়ী সিরিয়ালে সাজানো আছে। বিগত সালের সকল প্রশ্ন এখানে আছে। জুডিশিয়ারি 2007 থেকে 2024 এবং বার কাউন্সিল 2012 থেকে 2023 পর্যন্ত এই প্রশ্ন সবগুলোই এখানে পাবেন। সিপিসিতে আসা প্রশ্নগুলো একসাথেই এক জায়গাতেই পেয়ে যাচ্ছেন। তো এই প্রশ্নগুলো পড়তে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কিছু কিছু প্রশ্ন আছে যে বারবার একই ধারা থেকে রিপিট হয়েছে, একই জায়গা থেকে রিপিট হয়েছে। তো সেই প্রশ্নগুলোর গুরুত্ব আছে, সেগুলো একটু পড়বেন, বুঝবেন, এবং কত ভ্যারিয়েন্ট, কত প্রকারে প্রশ্নগুলো এসেছে সেগুলো বোঝার চেষ্টা করবেন। এখানে যে যদি কোনো কনফিউশন তৈরি হয় আপনাদের কোনো প্রশ্নের উত্তর নিয়ে, আমাকে মেসেজ করতে পারবেন। মেসেজে আমাকে বলবেন আমার নোটের কত পৃষ্ঠার কত নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আপনার আপত্তি আছে বা ভুল আছে বলে আপনি মনে করছেন, বা বাজারের অন্য গাইডের সাথে মিলছে না। তো বাজারের অন্য গাইডের সাথে মিলছে না তার মানে এই নয় যে আমারটাই ভুল আছে, গাইডেরগুলো সঠিক আছে। আমারটাও সঠিক থাকতে পারে, গাইডেরটা ভুল থাকতে পারে। তো যেটা আমার মিস্টেক হয়েছে সেটা আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। আর গাইডের সাথে, অন্য গাইডের সাথে মিল নাই, এটা আপত্তি করতে পারবেন না। আপনারা বলতে পারেন যে কোনটা সঠিক, একটু বলে দিবেন। তারপরেও আমার যেগুলো আমি নোটে রেখেছি সেগুলোর আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যে কেন। আপনারা যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন, যারা নোট নিয়েছেন তারা আমার ভিডিওগুলোও দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন যে 201টি প্রশ্ন আমি রেখেছি। এগুলো পড়ার পরে কিছু নতুন প্রশ্ন, অল্প কিছু নতুন প্রশ্ন দিয়েছি এবং এর সাথে মডেল টেস্টের অংশে আরও অনেক নতুন প্রশ্ন অ্যাড করেছি। যেহেতু বিগত সালে সিপিসি থেকে অনেক পুরাতন প্রশ্ন আছে বিগত সালের, তাই আমি নতুন প্রশ্ন বেশি অ্যাড করিনি মডেল টেস্টে, তাহলে দেওয়ার মতো কিছুই থাকবে না, কারণ মডেল টেস্টে তো কিছুটা আনকমন প্রশ্ন আপনাদেরকে দিতে হবে। এরপরে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন। কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন অংশ আলোচনা না করলেই নয়। নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ 26-এর বিধান অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেওয়া যাবে না? তো এখানে উত্তর হবে ক, নালিশি জমিতে কোনো পক্ষের সত্ত্ব আছে কিনা তা নির্ধারণ করার জন্য। সত্ত্ব নির্ধারণ করে দিবে আদালত, কোনো কমিশনার গিয়ে সত্ত্ব নির্ধারণ করে দিতে পারবে না। তো এখানে আপনার ধারা 75 এবং আদেশ 26 এটা বিষয়, উত্তর ক হবে। কিন্তু আপনার উত্তর অপশন ঘও সঠিক মনে হতে পারে। অপশন ঘতে আছে স্থাবর সম্পত্তি ভাগ বন্টন। অনেক সময় মনে হয় যে কমিশনার স্থানীয় সম্পত্তি তো ভাগ করে দেন, অ্যাডভোকেট কমিশনাররা, হ্যাঁ ভাগ বন্টন করে দেন, কিন্তু আদেশ, এখানে আদালতের আদেশ থাকে, ডিক্রি থাকে, সেই ডিক্রি অনুসারে
যখন কমিশন নিয়োগ করা হয় আদালতের নির্দেশনা অনুযায়ী কিন্তু অ্যাডভোকেট কমিশন ভাগ বন্টন করে দেয়, কিন্তু অ্যাডভোকেট কমিশন নিজে থেকে করতে পারে না। আচ্ছা, এবার উপরে যে প্রশ্নগুলো আছে এর মধ্যে থেকে কিছু প্রশ্ন আছে যেগুলো কনফিউশন সৃষ্টি করে, সেই কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন নিয়ে একটু আলোচনা না করলেই নয়। যেমন নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ 26 এর বিধান অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেওয়া যাবে না? কমিশন ইস্যুর আদেশ দেওয়া যাবে না, কী ক্ষেত্রে কমিশন দেওয়া যায়? এটা উত্তর হবে নালিশি জমিতে কোনো পক্ষের সত্ত্ব আছে কিনা তা নির্ধারণ করা। সত্ত্ব নির্ধারণ করবে কে? স্বয়ং কোর্ট, সিভিল কোর্ট সত্ত্ব নির্ধারণ করতে পারে। তাছাড়া দেওয়ানি আদালত ছাড়া যে নির্বাহী কোর্টগুলো আছে সেখানেও কিন্তু সত্ত্ব নির্ধারণ করা যায় না, যেমন এডিএম কোর্ট, নির্বাহী কোর্ট, এডিসি রেভিনিউ, ইনারাও সত্ত্ব নির্ধারণ করতে পারে না, ইভেন এসি ল্যান্ড করতে পারে না। শুধুমাত্র দেওয়ানি আদালত, সিভিল কোর্ট তার জুরিসডিকশন বলে সত্ত্ব নির্ধারণ করতে পারেন। তাছাড়া বাকি যে 3টা অপশন আছে খ, গ এবং ঘ, এগুলো সবগুলোই করা যায়, সেগুলো কমিশনের। যেমন আপনার উত্তর ঘ সঠিক মনে হতে পারে এখানে, কিন্তু উত্তর অ্যাকচুয়ালি ক, ধারা 75 আদেশ 26। ঘতে আছে স্থাবর সম্পত্তি ভাগ বন্টন। তো স্থাবর সম্পত্তি ভাগ বন্টন তো কমিশনার যে করে দেয়, আপনারা দেখে থাকেন। অনেক সময় মনে হতে পারে যে ভাগ বন্টন মানে বাটোয়ারা মামলাতে আদালতে করতে হয়, তাই এটা হয়তো বা কমিশনার করতে পারবে না, তাই এইভাবে আপনাদের ঘয়ের মাধ্যমে কনফিউশন তৈরি হতে পারে। অ্যাজ পার সেকশন 89A অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 99(8), আফটার ফাইলিং রিটেন স্টেটমেন্ট দ্য কোর্ট ড্যাশ। রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরে আদালত কি করবেন? রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরে আদালত অবশ্যই এটি শ্যাল রেফার দ্য ডিসপুট ফর মিডিয়েশন, মানে ADR এর জন্য একটা স্টেপ থাকে। উত্তর হবে গ, ধারা 89A অপশন ক সঠিক মনে হতে পারে আপনাদের। কি বলা হচ্ছে? মে রেফার ডিসপুট ফ্রম মিডিয়েশন। এখানে মে আর শ্যালের পার্থক্য। ADR এর জন্য দিন ধার্য করতে আদালত যেহেতু বাধ্য, তাই এখানে শ্যালটাই সঠিক হবে। শুধু মে এবং শ্যালের ডিফার থাকার কারণে অনেকেই ক যেহেতু প্রথমে অপশনে আছে, ক দেখেই পূরণ করে দেওয়ার একটা প্রবণতা থাকে দ্রুত আরেকটি প্রশ্নে জাম্প করার জন্য, কারণ সময় স্বল্প থাকে। তাই আপনারা চেষ্টা করবেন সবগুলো অপশন পড়ে বুঝে উত্তর দেওয়ার। দুটি পৃথক মামলায় ভিন্ন দুজন বাদী একই বিবাদীর বিরুদ্ধে একই সম্পত্তির ব্যাপারে একই সত্য দাবি করলে নিম্নের কোন কার্যক্রম গ্রহণ সঠিক হবে? এক্ষেত্রে অ্যাকচুয়ালি উত্তর হবে ক, দুইটি মামলার বিচার একত্রে চলবে। ধারা হচ্ছে 151, অর্থাৎ আদালতের যে সহজাত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার, সেই ইনহেরেন্ট পাওয়ার বলে যে কোনো দেওয়ানি আদালত এই ক্ষমতা ব্যবহার করে দুইটি মামলাকে একত্রে চালাতে পারবে। আপনাদের এটা রেস সাবজুডিস ভেবে অপশন গ সঠিক মনে হতে পারে, যে দুটি মামলার মধ্যে পরে মামলাটি স্থগিত হবে, এটা মনে হতে পারে, কিন্তু না, এটা রেস সাবজুডিসের বিষয়বস্তু না, এটা 151 সহজাত ক্ষমতার বিষয়। আরজি সংশোধন করা যাবে। আরজি সংশোধন করা যায় যে কোনো পর্যায়ে। অনেক সময় আপনাদের মনে হতে পারে যে ইস্যু গঠনের আগে করা যাবে বা চূড়ান্ত শুনানির আগে করা যাবে না, চূড়ান্ত শুনানির পরেও অনেক সময় আরজি সংশোধন করা যেতে পারে। এমনকি প্রাথমিক ডিগ্রি হয়ে যাওয়ার পরেও আরজি সংশোধন করে ডিগ্রিতে সংশোধন নিয়ে আসা যেতে পারে যদি আদালতকে কনভিন্স করা যায়। তো এখানে অপশন গ সঠিক মনে হতে পারে। অপশন গতে বলা হচ্ছে চূড়ান্ত শুনানির আগে। চূড়ান্ত শুনানি মানে সাক্ষ্য শুরু হয়ে গেলে, অনেক সময় সাক্ষী শুরু হয়ে গেলে আরজি সংশোধন করতে চাইলে আদালত এই দরখাস্ত রিজেক্ট করে দেন, আরজি সংশোধনের সুযোগ দেন না, কিন্তু কনভিন্স করতে পারলে যথেষ্ট কারণ থাকলে অবশ্যই দেন, সুযোগ আছে। তাই উত্তর হবে যে কোনো পর্যায়ে, শুরু বা শেষের। নিম্ন বর্ণিত কোনো বিষয়টি নির্ধারণের জন্য আরজিতে দেওয়ানি মামলার মূল্যমান দেখানো হয়। মামলার মূল্যমান দেখানোর একটাই কারণ হচ্ছে আদালতের আর্থিক এখতিয়ার নির্ধারণ করা। এখানে আর্থিক এখতিয়ার কথাটা উল্লেখ করে দেয়নি, তাই কনফিউশন তৈরি হতে পারে। যেহেতু উপরে টাকার কথা বলা আছে, মূল্যমান, তাই প্রসেস ফি, এই খ অপশনটা আপনাদের কনফিউজ করতে পারে। সিপিসি এর অর্ডার 7 রুল 11 অনুসারে কয়টি কারণে আরজি প্রত্যাখ্যান করা হতে পারে? আমি একটু আগে পড়ে দেখালাম যে 4টি ক্ষেত্রে। উত্তর গ সঠিক হবে। কেউ কেউ 5টি কারণ মনে করছেন, কিন্তু যেহেতু রুল 11 অফ অর্ডার 7 এখানে স্পষ্ট বলে দেওয়া আছে 4টি ক্ষেত্রে, বাস্তবে যদি 4টির বেশি ক্ষেত্রেও হয়, কিন্তু যেটা কোড
যেটা আইনে আছে এর বাইরে যাওয়ার সুযোগ নেই। অতএব এমসিকিউ প্রশ্নে যদি এই প্রশ্নটা আসে আপনারা নির্দ্বিধায় 4টি ক্ষেত্রে পূরণ করে দিবেন, 5টি ক্ষেত্রে দিলে ভুল হবে। কোন ক্ষেত্রে বাদীপক্ষকে ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে অর্ডার 7 রুল 11-এ আর্জি প্রত্যাখ্যান করা যায় না? আর্জি প্রত্যাখ্যান করা যায় না, শেষে দেখেন না শব্দটি আছে। এই না শব্দটি অনেকেই চোখে দেখতে পারবেন না, কারণ পরীক্ষার হলে অনেক সময় ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যায়, কাজ করে না, মাথা ঠান্ডা রাখবেন। শেষে যেন ছোট করে না, নি, নাই, নেই, নহে এই ধরনের শব্দগুলো আপনারা চোখে দেখতে পান। তো এটা হতে হবে প্রার্থিত প্রতিকারের মূল্য কম করা হলে। প্রার্থিত প্রতিকারের মূল্য যদি কম, প্রতিকারের মূল্যমান মানে মামলার ভ্যালুয়েশন বা তাইদার যদি কম করা হয়, সেই ক্ষেত্রে আর্জি প্রত্যাখ্যানের সুযোগ দেওয়ার আগে এটা সংশোধনের সুযোগ দিতে হবে, অর্থাৎ মূল্যমান সঠিক করার একটা সুযোগ দিতে হবে। তবে সবগুলো অপশনই সঠিক মনে হতে পারে। সবগুলো অপশন এমনভাবে সৃষ্টি করা হয়েছে, যেমন আর্জিতে মামলার কারণ উল্লেখ নাই, মামলার আর্জি কার্টিস পেপারে উপস্থাপন করা হয়নি। কার্টিস পেপার বলতে হলুদ রঙের ডেমি পেপার যেগুলো বলা হয়। আর্জির সাথে প্রত্যেক বিবাদীর জন্য সমান ও আর্জির কপি না দিলে, এগুলো সবগুলোই সঠিক মনে হতে পারে। খুবই কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন 20 সালে এসেছিল। উত্তর হবে খ। একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি? উত্তর হবে ঘ, সবগুলো প্রতিকার বিদ্যমান। দেখেন সবগুলো সঠিক না লিখে লিখছে সবগুলো প্রতিকার বিদ্যমান, তো এটা দেখে বুঝবেন সবগুলো সঠিক। এখানে রিভিউ করা যায়, একতরফা ডিক্রি রদের আবেদনও করা যায়, আবার আপিলও করা যায়। এক্ষেত্রে সবগুলোই সঠিক হবে। তবে অনেকেই এইটা গ অপশন সঠিক মনে করতে পারেন যে আপিল করা যাবে শুধুমাত্র, না আপিল না, সবই করা যাবে। সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মোকদ্দমায় ডিক্রি দায়ী কর্তৃক ইচ্ছাকৃতভাবে মান্য করতে অপারগ হলে তা জারির ক্ষেত্রে কোন ব্যবস্থা অবলম্বন করা যাবে? ডিক্রি হয়েছে কিন্তু দায়িক মানছে না, দেনদার মানছে না, সেক্ষেত্রে ডিক্রিদার বা যিনি মামলায় জয়যুক্ত হলেন বাদীর কি করণীয়? উত্তর হবে দেওয়ানি, কারাগারে আটক বা সম্পত্তি ক্রোক বা উভয়। এই যখন দরখাস্ত করা হবে জারি করার পরে, তখন আদালত কিন্তু এই আদেশটা দিয়ে দিবেন দেনাদারের বিরুদ্ধে, যিনি টাকা পরিশোধ করছেন না বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করছেন না। এখানে দেখেন উত্তর ঘ আবার আপনার সঠিক মনে হতে পারে, কারাগারে আটক ও সম্পত্তি ক্রোক। তো এখানে কারাগারে আটক ও সম্পত্তি ক্রোক এভাবে করলে ভুল হয়। কারাগারে আটক অথবা সম্পত্তি ক্রোক করতে পারে, অথবা দুইটাই করতে পারে। মানে অপশনটা এভাবে ডিটেলিং করতে হবে। যদিও ক এবং গ এর মধ্যে অনেকটা মিল আছে, তারপরও সামান্য পার্থক্য আছেই। অনেকটা পেনাল কোডের যে সাজাগুলো সেই রকম এভাবে আছে এখানে। তাহলে উত্তর হবে ক, সতর্কভাবে উত্তর করতে হবে। স্থানীয় তদন্ত বা পরিদর্শনে কোন কাজটি করা যায় না? অপশন হবে খ, সম্পত্তির দখলকার নির্ধারণ। তো এখানে উত্তর খ হবে। তারপর আপনাদের সবগুলো অপশনই সঠিক মনে হতে পারে। অপশনগুলো পড়ে দিচ্ছি। ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ, সম্পত্তির বাজার দর নিরূপণ, বিরোধীয় বিষয় ব্যাখ্যা করা, এরকম মনে হতে পারে। 11 নম্বর, আপিল বিভাগের কোনো আদেশ কার্যকর করার পদ্ধতি কি? উত্তর হবে ক, যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সে আদালত করবে। আচ্ছা, একটি মামলায় ডিক্রি দিয়েছে একটি আদালত, রায় দিয়েছেন, এটার বিরুদ্ধে যদি আপিল করা হয়, আপিলেও যদি সেই ডিক্রি বা রায়ের আদেশ বহাল থাকে, সেক্ষেত্রে আপিল আদালত কিন্তু এটা জারি করবে না। এটা জারি বা কার্যকর করবে ওই নিম্ন আদালত, যে আদালতে আদি মোকদ্দমায় আদিম ডিক্রি হয়েছে। অপশন গ আবার সঠিক মনে হতে পারে, যে আপিল আদালতই করবে, যেহেতু আপিল আদালত চূড়ান্তভাবে এটা নিষ্পত্তি করলেন। এবার মনে রাখার কৌশল 1। মনে রাখার কৌশল 1-এ আমি দেখিয়েছি যে মামলাটা কিভাবে যায়। আপনারা এইটা যারা নোট নিয়েছেন তারা দেখবেন যে 3 ভাবে একটা মামলা নিষ্পত্তি হতে পারে। মোকদ্দমা দায়ের, সেরেস্তার কাছে মোকদ্দমা গ্রহণ ও নম্বর প্রদান, সমন ইস্যু জারি, বিবাদী যদি হাজির না হয়, গড়হাজির হয়, তাহলে একতরফা শুনানি হবে, রায় প্রচার হবে এবং রায় অনুসারে ডিক্রি প্রস্তুত হবে। এরপর বিবাদী যদি হাজির হয় তাহলে মামলাটিতে লিখিত জবাব দিবে, আর লিখিত জবাব দিলে এটা সোলেনামা হতে পারে। যদি এডিআর সফল হয়, সোলেনামা হলে সোলেমলে আদেশ হবে এবং সে মোতাবেক ডিক্রি প্রস্তুত হবে। তাহলে এই 2 ভাবে খুব সহজ। এরপরে 3 নম্বর যেটা, এডিআর যদি ব্যর্থ হয়, তাহলে এডিআর ব্যর্থ হলে বিচার্য বিষয় বা ইস্যু গঠন হবে, তারপরে আবিষ্কার বা 30 ধারার পদক্ষেপ গ্রহণ হবে।
এডিআর বা তারিখ নির্ধারণ হবে, তারপরে পেইজ বা চূড়ান্ত শুনানি বা সাক্ষ্য গ্রহণ হবে, এপিএইচ বা অধিকতর শুনানি বা সাক্ষ্য গ্রহণ, তারপরে আর্গুমেন্ট যুক্তিতর্ক, তারপর রায় প্রচার, এবং এইভাবে পরবর্তীতে ডিক্রি প্রস্তুত হবে। এইভাবে 3 উপায়ে এই মামলাটি শেষ হতে পারে। তো ঠিক আছে, আপনারা এভাবে পড়ে নেবেন। আর এর পরের দিন আমাদের হবে হচ্ছে ফৌজদারি কার্যবিধি। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।